Hello students, welcome to our fresh class of ABC. Okay, so আজকে একটা খুব ডিফারেন্ট ক্লাস করব আমরা on descriptive English. ঠিক আছে? Now এই ক্লাসটা কেন ডিফারেন্ট, why it is different, why it is exotic and why it's unique and why it's so unique, তার কারণ হচ্ছে যে তোমরা হয়তো ভেবে বসে আছো কি আজকে আমরা হয়তো কোনো একটা টপিক পড়বো, ঠিক আছে, হয় লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং, না, আমরা কোনো টপিকই পড়বো না, আমরা সমস্ত টপিক যাতে পড়া যায় সেরকম একটা টপিক পড়বো যেটা জানতে পারলে আমি সমস্ত টপিক লিখতে পারবো। ইংলিশ দেখো, একটা জিনিস বলি, আমি যতদিন ওয়েস্ট বেঙ্গলে পড়াচ্ছি আমি দেখেছি একটা চরম প্রবলেম হয়, সেটা হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ নিয়ে মানুষজন কিন্তু খুব একটা অ্যাওয়ার নয়, বা ডেসক্রিপটিভ রাইটিং পাত্তাই দেয় না ব্যাপারটাকে। আমি এর সব থেকে বড় প্রমাণ কিভাবে পেলাম, যে রিসেন্টলি তোমরা হয়তো খবর শুনেছো কি এসআই মেন্সের প্রচুর স্টুডেন্ট এসআই মেন্স দিয়েছে, মিসেলেনিয়াস দিয়েছে, ক্লার্কশিপ দিয়েছে। তো এই পরীক্ষাগুলোর কিন্তু মেন্সগুলো ডেসক্রিপটিভ, এবং সেখানে তারা লিখতে গিয়ে মেন্সের টেস্ট সিরিজ অ্যাটেন্ড করতে গিয়ে বুঝতে পেরেছে কি সারা বছর ডেসক্রিপটিভ প্র্যাকটিস না করার কি মারাত্মক ফল হতে পারে। দ্বিতীয় কথা, যারা সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ, আমি দুটো ক্যাটাগরিকেই বলছি, যারা আইএএস এর প্রিপারেশন নিচ্ছ, যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, এদের প্রবলেমস কি হয় দেখো। একটা সিস্টেম বলি তোমাদের, যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিসিএস এর, যদি তোমাদের টার্গেট থাকে কি আমি এক্সিকিউটিভ র্যাঙ্কে এক্সিকিউটিভ র্যাঙ্কে চাকরি করব, তোমাদের অপশনাল পেপার কিন্তু থাকবে। গ্রুপ এ এন্ড বি যদি তুমি অপ্ট করো, তাহলে তোমাদের অপশনাল পেপার থাকবে এবং প্রশ্ন উত্তর লিখতে হবে। ব্যাপার হচ্ছে, আমি একটা ট্রেন্ড দেখছিলাম যে ধরো সিপাহী বিদ্রোহ নিয়ে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে, মানুষজন কি করছে, যা জানে সিপাহী বিদ্রোহ নিয়ে পুরোটাই লিখে চলে আসছে। এটা ইউনিভার্সিটি কলেজে এই খাতা ভরানোর মডিউলটা কিন্তু চলবে। তুমি যদি এটা ভেবে থাকো কি আমি খাতাটা ভরিয়ে আসলে নাম্বার পাবো, ওই টপিক নিয়ে যা জানি সমস্তটা স্কোর করে ফেলবো, দারুণ মার্কস পাবো, ইউ আর অ্যাবসলিউটলি একটা সিভিয়ার ফল্ট, অসম্ভব ব্যাপার। You're not gonna get marks. যদি এরকম ভাবে বলা থাকে ডিসকাস অ্যাবাউট রিভোল্ট অফ 1857, উত্তর একরকম, ইভ্যালুয়েট রিভোল্ট অফ 1857, উত্তর একরকম, কমেন্ট 1857, উত্তর একরকম, ফর্মুলেট 1857, উত্তর আর একরকম। সিপাহী বিদ্রোহ নিয়ে যা জানি তাই লিখে চলে আসলাম, ইয়ে নেই করনা হয়। আর একটা জিনিস, প্রচুর সেন্ট্রাল গভর্নমেন্টের খুব ভালো ভালো এক্সামিনেশন হয়, আইবিএসসি আইও বলো, মেন্স ডেসক্রিপটিভ ইংলিশ, ম্যাক্সিমাম ছেলেপেলে বসে না। 50 লক্ষ সিজিএল পরীক্ষার্থী ওর ভেতরে মারপিট করছে, যেখানে 10 লাখ পরীক্ষার্থী সেখানে যাচ্ছেই না। কেন? খুব ইজিলি চাকরি হয়ে যায়, কেন? ডেসক্রিপটিভ আছে তাই। কোনটা ইজি, 10 লাখের সাথে কম্পিটিশন করা না 50 লাখের সাথে কম্পিটিশন করা? ফির ডিআরডিও সেপ্টাম জানি না, সায়েন্সের স্টুডেন্টরা, হ্যাঁ সায়েন্স লাগে, অনেকেই সায়েন্সের স্টুডেন্ট থাকে, 11-12 পড়েছে, অনেকেই আছে। প্রচুর সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক এক্সামিনেশন আছে, জাস্ট অ্যাপিয়ারই করে না। এবার এটা না হওয়ার একটা বড় কারণ কি আমি বলে দিচ্ছি, না হওয়ার কি বড় কারণ। অনেকে তোমাদের মনে কোয়েশ্চেনটা এটা অ্যারাইজ করতে পারে, স্যার আমরা তো এই পরীক্ষাগুলোর নামই শুনিনি। দেখো, এটা ফ্যাক্ট হচ্ছে, কেন নাম শোনেনি সেই কারণটা একবার বলে দিই। কারণ ওয়েস্ট বেঙ্গলে যেহেতু অবজেক্টিভ মডিউলে বেশি প্রিপারেশন করানো হয়, সেই কারণের জন্য ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো অবজেক্টিভ বেসড এক্সামিনেশন গুলোকেই প্রমোট করে। যেহেতু খাতা কারেকশন করার প্রপার ফ্যাকাল্টি নেই, প্রপার ওয়েতে যারা এক্সামিনার মানে যারা কপি কারেকশন করতে জানে, এরকম লোকের সংখ্যা মাইক্রোস্কোপিক মাইনরিটি। সেই কারণের জন্য একটা বড় সংখ্যক স্টুডেন্ট কিন্তু এই পরীক্ষাগুলো সম্বন্ধে অবগতই হয় না, জানতেই পারে না এই পরীক্ষাগুলো আদৌ এক্সিস্ট করে।
তবে তোমাদের একটা রিয়ালিটি বলছি, যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ 2026-এ যে নতুন মডেলটা আসছে সেটা কিন্তু ডেসক্রিপটিভ হবে। অনেকের মনে ভয় লাগবে, ওরে বাপ রে বাপ কি হবে। এবার ফ্লিপ দ্য আদার সাইড অফ দ্য কয়েন। ওয়েস্ট বেঙ্গলে ম্যাক্সিমাম স্টুডেন্টস যারা প্রিপারেশন নেয় অবজেক্টিভ বেস নেয়, অবজেক্টিভকেই ফোকাস রেখে নেয় মেনলি। কারণ আমাদের এখানে আর একটা ভুল ট্রেন্ড হচ্ছে প্রিলি বেস প্রিপারেশন। আগে প্রিলির জন্য পড়ো, প্রিলি পাস করলে দেখা যাবে মেন্সও দেখে নেবে তোমায়। 3 মাসে কি করে হয় মেন্স দেখবে। 12 মাস পড়াচ্ছে 200 নম্বরের জন্য, আর 2 মাস পড়াচ্ছে 1200 নম্বরের জন্য। माय गॉड, क्या सोच है यार। मैंने नहीं सुपरमैन थिंकिंग, बट वी आर ह्यूमंस। सुपरमैन थिंग्स डजंट फिट अस। शुरू থেকেই যে পরীক্ষায় দাও, the focus should always be on the mains on the day one you start the examination। এবার কি হচ্ছে, তুমি ধরো আনসার, এবার বিসিএস দিচ্ছ, সারা বছর প্রিপারেশন নিলে একটা প্রশ্ন উত্তর লিখলে না। ইউপিএসসির প্রিপারেশন নিচ্ছ, আনসার রাইটিং সাবমিট করছো না। এবার বলো, এই যে যারা ক্লার্কশিপের পরীক্ষাগুলো দিচ্ছে, যারা ক্লার্কশিপের এক্সামিনেশন দিচ্ছে, যারা এসআই মেন্সের এক্সামিনেশন দিচ্ছে, জানো তাদের সাথে যে কোনো ক্যান্ডিডেটের সাথে গিয়ে কথা বলো, কি যারা টেস্ট সিরিজ অ্যাটেন্ড করছে তারা কি প্রবলেম ফেস করছে। গাড়ি কেনার আগে না সবসময় গ্যারেজে জিজ্ঞেস করে নিতে হয় দাদা কোন গাড়িটা কিনবো, কারণ গ্যারেজওয়ালা জানে কোন গাড়িতে সবথেকে কম প্রবলেম হয়। যারা টেস্ট সিরিজ দিচ্ছে ওদের সাথে কি কথা বলো, কি প্রবলেম তুমি ফেস করছো। তারা বলবে আমি সারা বছর রাইটিং প্র্যাকটিস করিনি, এখন কিছুতেই পেপার শেষ করতে পারছি না। কিচ্ছু না। বিসিএস এর যদি এবি ইচ্ছা থাকে 3:1 রেশিও মডেল ফলো করো, প্রতি 3 দিন অন্তর একটা করে আনসার রাইটিং। ইউপিএসসি হলে 1:1 বা 2:1, প্রতি 2 দিন অন্তর একটা উত্তর লেখা। আর মেন্স কাছে চলে আসলে 1:1, প্রতিদিন একটা করে আনসার রাইটিং প্র্যাকটিস, পার ডে 1, একটা, জাস্ট একটা লিখবে, একাডেমিতে সাবমিট করবে। একাডেমিতে সাবমিট করবে, আনসার রাইটিং করবে, আমরা কারেকশন করবো, কারেকশন করে তোমার কপি ফেরত দিয়ে দেবো। এবং যাদের যাদের কপিতে প্রবলেম থাকে বেশি লিখে দেয়, মিট উইথ দ্য ফ্যাকাল্টি লিখে দেয়, তো টিচারের সাথে পার্সোনালি দেখা করে তোমাকে হাতে ধরে বুঝিয়ে দেবে কি কি প্রবলেমস আছে। আমি নিজেও লিখে দিই কত খাতাতে। এটা হলো 1 নম্বর পয়েন্ট। এতে এবার ব্যাপার হচ্ছে, দেখো যত ওপর লেভেলে উঠবে তত কম্পিটিশন কম এবং জীবন ভালো। যত নিচু স্তরে চাকরি করবে তত কম্পিটিশন বেশি এবং লাইফ তত খারাপ। সোজা কথা। আমাদের বাবা মারা অন্তত কেন আজকে আমাদের কাছে এই সুযোগটা আছে কি আমরা যেটা চাই সেটা করতে পারি, কারণ আমাদের বাবা মারা চরম কষ্ট, তাদের হাতে কিন্তু এই অপশনটা ছিল না। তারা যা পেয়েছে তাই করেছে বেঁচে থাকার জন্য, যা পেয়েছে। কিন্তু সেই চাপটা আমাদের ওপর নেই। অ্যাটলিস্ট আমরা আমাদের কাছে অপশন চিন্তা করতে পারছি যে না আমি বিসিএস পড়বো না সিজিএল পড়বো, এই অপশনটা ভাবার লাক্সারি আমাদের কাছে আছে। সেই লাক্সারিটা ওনারা কিন্তু পাননি। গো অ্যান্ড আস্ক ইওর প্যারেন্টস, वो लोग बताएंगे कि 1991 এর আগে ভারতবর্ষের কিরকম ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। হয় সরকারি চাকরি নাই দিন মজুরি, মাঝখানে কোনো অপশনই ছিল না। লাইসেন্স রাজ ছিল ভারতে। একটা প্রাইভেট কোম্পানি খুলতে গেলেও 32খানা ডিপার্টমেন্ট থেকে লাইসেন্স নিতে হতো। এখন তো আরামসে ভুলে গেলে লোকে, কিছুই লাগে না। খুব ডিফিকাল্ট ছিল লাইফ প্রি 1991। ইউ শুড নেভার ফরগেট দ্য পাস্ট। তো এই ক্লাসটা অ্যাকচুয়ালি আজকে যেটা নেওয়া, তোমাদের গোটা জীবনের জন্য ডেসক্রিপটিভ কিভাবে লিখতে হবে সেই জিনিসটা শিখিয়ে দেবে, আর কোনো প্রবলেম থাকবে না। এবার শুধু প্র্যাকটিস, দ্যাটস ইট। ডেসক্রিপটিভ রাইটিং কি, প্রথমে যেটা আসবো আমি সেটা হচ্ছে ফার্স্টেই আমি আগে বলবো হোয়াট ইজ কল্ড রাইটিং। রাইটিং কি জিনিস, একদম এখান থেকে স্টার্ট করছি, স্ক্র্যাচ থেকে। লেখা কাকে বলে? দেখো, ইট ইজ দ্য অ্যাক্ট অর প্রসেস অফ ইউজ অফ মার্কস অর সাইন্স দ্যাট রিপ্রেজেন্ট দ্য আটারেন্স অফ আ ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারলে না তো? বুঝিয়ে দিচ্ছি আমি। আবার পড়ি ডেফিনেশনটা। ইট ইজ দ্য অ্যাক্ট অর প্রসেস or of use of marks or signs that represent utterance of any language। দেখো, প্রথম কথা এখানে আমি কি লিখেছি, 3টে পয়েন্ট লিখেছি। ভিজিবল, সাইন আর সাউন্ড।
প্রত্যেকটা সাউন্ডের একটা ফ্রিকোয়েন্সি থাকে। তিনটে কথা মাথায় রাখো, দেখো কি কি বললাম। ভিজিবল, এক নম্বর ভিজিবল। সেকেন্ড কি বললাম এখানে দেখো, সাইন। এন্ড থার্ড কি বলেছি আমি, সাউন্ড। তো রাইটিং আসার আগে বুঝতে হবে লেটার কাকে বলে, অ্যালফাবেট কাকে বলে, দুটো কি এক না দুটো আলাদা। দেখো যখন তুমি একটা পার্টিকুলার কোনো একটা শেপকে, কিছু একটা শেপকে, দেখো আমি একটা উদাহরণ দিই। আগে যখন মানুষ, স্টোন এজ, জঙ্গলে থাকতাম আমরা, গায়ে লোম ছিল বানরের মতো, আমরা তো লেখাপড়া জানতাম না, কিন্তু বেঁচে থাকার জন্য কি লাগে বলতো, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস অক্সিজেন আর জলের পর কমিউনিকেশন। উইদাউট কমিউনিকেশন তুমি জিন্দা নেই রহ পাওগে। কি লাগে, এই দুটো জিনিস লাগে, কমিউনিকেশন। আমরা কি করে কমিউনিকেট করতাম, থ্রু সাউন্ড, বিভিন্ন ধরনের সাউন্ড। এবং আজও আমরা সাউন্ড দিয়েই কমিউনিকেট করি। আজও একটা লোক শুয়ে আছে, ও মা মরে গেলাম গো, কোনো কথা বলছে না, করছে, মানে কি যন্ত্রণা, মানে হি নিডস হেল্প। আজও আমরা সাউন্ড দিয়ে কমিউনিকেট করি। সবসময় যে সবকিছু লিখে বোঝায় তা তো নয়। এই যে মুখে কথা বলছি, আমরা তো সাউন্ড দিয়ে কমিউনিকেট করছি। তোমাদের মাথায় ফিট করা আছে কি এই সাউন্ডটার মানে এটা। এখন যদি অন্য একটা ল্যাঙ্গুয়েজে কথা বলা স্টার্ট করি, কেউ বুঝতে পারবেন, বিকজ ইউ ডু নট রেকগনাইজ দ্য সাউন্ড। ঠিক আছে, আমার একটা সাউথ ইন্ডিয়ান, আমার রুমমেট দিল্লিতে, মানে ভারতী বাডামালাই মুতু পিল্লাই, সারাদিন ইয়েন্দ্রা ইয়েন্দ্রা এই করতো আমাকে, আমি বুঝতেই পারতাম না কি ইয়েন্দ্রা ইয়েন্দ্রা মানে। ও বুঝছে, বাট আই এম নট অ্যাকুয়েন্টেড উইথ দ্য সাউন্ড, তাই না। अब देखो विजिबल, हाँ देखो এই যে সি, সি এ বি, ক্যাব মানে গাড়ি, ক্যাব, ট্যাক্সি। তো ইটস আ সাউন্ড। সি একটা সাউন্ড, এ একটা সাউন্ড, বি, বি একটা সাউন্ড। লেখাটা বাদ দাও, আমরা ওই সাউন্ডটাকে পরিচিতি দেওয়ার জন্য এই আকারটা ইউজ করছি। কোন কোন সাউন্ডকে, কোন শব্দকে পরিচিতি দেওয়ার জন্য যে আকারটা ব্যবহার করা হয় সেইটাকেই বলা হয় লেটার। যে কোনো শব্দকে পরিচিতি দেওয়ার জন্য যে আকারটা আমরা ব্যবহার করছি সে আকারটা হচ্ছে লেটার। এবং এরকম মাল্টিপল লেটার যখন একত্রিত হচ্ছে দিয়ে একটা মিনিংফুল সাউন্ড তৈরি হচ্ছে, যেটার মানে তুমি বুঝতে পারবে, সেইটাকেই বলা হচ্ছে ওয়ার্ড বা শব্দ। এবং মিনিংফুল শব্দ কিছু একসাথে হয়ে তৈরি হচ্ছে বাক্য বা সেন্টেন্স। সেগুলো আরো বড় লেভেলে একত্রিত হয়ে তৈরি হচ্ছে প্যারাগ্রাফ, আরো বড় লেভেলে একত্রিত হয়ে তৈরি হচ্ছে এসে। সো এখানে তিনটে জিনিস কি কি পেলাম তাহলে। একটা কি, তুমি এটা চোখ দিয়ে দেখতে পাচ্ছ, সিএবি লিখেছি, ভিজিবল হবে, চিহ্ন থাকবে, আর এর একটা সাউন্ড থাকবে। এরকম কোন জিনিস যা দেখা যাবে, যেখান থেকে কোনো না কোনো মিনিংফুল সাউন্ড উৎপাদন হবে এবং এর একটা চিহ্ন থাকবে, সেই জিনিসকেই বলা হয় অ্যাক্ট অফ রাইটিং। তাহলে রাইটিং কি, দ্য প্রসেস অফ ইউজ অফ মার্কস অর সাইন্স দ্যাট রিপ্রেজেন্ট আটারেন্সেস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোনাউন্সিয়েশন, আটার করা বা প্রোনাউন্স করা। কোন একটা ভাষাকে আমি লিখে বোঝাচ্ছি, কোন একটা ভাষাকে আমি কিছু চিহ্নর দ্বারা যখন প্রকাশ করছি এবং সেটাকে আমি পড়ে তার থেকে কোনো মিনিংফুল শব্দ উৎপাদন হচ্ছে এবং সেই শব্দটা শুনে আর একটা লোক বুঝতে পারছে, সেই জিনিসটাকে আমি বলবো লিখন বা লেখা। এবার কোয়েশ্চেন হচ্ছে, যেমন এই ওম ইজ আ সাউন্ড, এরকম সিম্বল বললাম না, এ যেমন একটা সিম্বল তার একটা সাউন্ড আছে, ওম একটা সিম্বল তার একটা সাউন্ড আছে। প্রোনাউন্সিয়েশন অ্যাকচুয়ালি AUM, অম। তো ঠিক এরকমই। এবার পয়েন্ট হচ্ছে আমরা লিখি কেন। আচ্ছা তার আগে একবার বলি হিস্ট্রি অফ রাইটিং, 2 মিনিটে বলে দিই, বলাটা উচিত। 12,000 বছর আগে ওল্ড স্টোন এজ, আমরা এরকম ছবি আঁকতাম, বিভিন্ন ছবি আঁকতাম এবং ছবির দ্বারা আমরা কিন্তু নিজের মনের কথাটা
বোঝানোর চেষ্টা করতাম গুহার কেভে এখনো তুমি পাবে যে সেটা কি রাইটিং নয়, এখানে একটা সিম্বল আছে, সাইন আছে, এবং আমি যখন এটাকে রিডিং দেখছি আমি কিন্তু উচ্চারণ করছি, অর্থাৎ এই জিনিসটা কিন্তু এক ধরনের রাইটিং। এটা আস্তে আস্তে যত দিন গেছে আরো মডিফাই হয়েছে। দেখো একটা সহজ কথা বলি, যত দিন যাবে তত নতুন মানুষের চাহিদা তৈরি হবে, নতুন চাহিদা তৈরি হবে, ঠিক আছে? এখন যেমন চাহিদা তৈরি হয়েছে স্মার্টফোন, তার আগে ছিল ফোন, আমরা ইউজ করেছি ওই ফ্লিপ ফোন গুলো যেখানে কিছু ছিল না, কিপ্যাড ছিল, তার আগে ফোনই ছিল না। তো নতুন চাহিদা তৈরি হলো, ফোন এই শব্দটা জন্মালো, তাহলে কি হলো, আমাদের ভাষার ভেতর নতুন একটা শব্দের ইনকর্পোরেশন হলো, নতুন একটা শব্দ এন্ট্রি হলো। তো যত দিন যাবে, যত মানুষের চাহিদা বাড়বে, যত মানুষের জীবনে প্রয়োজন বাড়বে, তত কিন্তু নতুন নতুন শব্দ উৎপাদন হবে বা সাউন্ড উৎপাদন হবে, এবং তত কিন্তু লেখার জায়গাটা আরো বাড়বে। দেখো এখানে একটা ষাঁড় দিয়ে দু একটা ছবি দিয়ে আমরা ঘটনা বলতাম, তারপরে মেসোপটেমিয়ান সিভিলাইজেশনে আমরা কিন্তু বেশ কিছু চিহ্ন ইউজ করা শুরু করি, তারপর ইজিপশিয়ান সিভিলাইজেশনে আরো ডেভেলপ হয়, মডার্ন পিরিয়ডে গিয়ে আমরা প্রপার প্রাকৃত ল্যাঙ্গুয়েজ ইভলভ হয় এবং আমরা লেখা স্টার্ট করছি, এবং তারপরে মডার্ন ইংলিশ ইভলভ হচ্ছে, এবং এটা 25 হবে, 2025-এ আমরা প্র্যাকটিক্যালি কিন্তু পুরো প্রপার ওয়েতে ইংলিশ হোক, বাংলা হোক, হিন্দি হোক, আমরা কিন্তু লিখছি। হ্যাঁ 26, আমি এক বছর পিছিয়ে আছি মনে হয়, 26-এ। এবার ঘটনা হচ্ছে, এটা কি হচ্ছে, আমরা এত কেন আজকে লিখছি, আগে কেন এত লিখতাম না? আগে কি আমাদের জীবনের ঘুম থেকে ওঠা, খাওয়া, আবার ঘুমানো, যখন আমরা গুহায় থাকতাম। এখন ঘুম থেকে ওঠা, তারপরে এখনো ফোন করলো না, কি ব্যাপার, হাজারটা চাহিদা মানুষের জীবনে, ফোন লাগবে, তার এ লাগবে, সে লাগবে, আর গতকাল তো গেছে ভ্যালেন্টাইন্স ডে, হাজার খানা চাহিদা, শেষ নেই মানুষের চাহিদার কোনো। 1947 ফার্স্ট 5 ইয়ার প্ল্যানের যে ফেজটা, গভর্নমেন্ট কি ফোকাস করেছিল? রুটি কাপড়া মকান, ফুড শেল্টার এন্ড লিভিং। 1970s 80s হেলথ এইসব জিনিসে ফোকাস করা স্টার্ট করলো। এখন সাইবার সিকিউরিটি, ব্যাংকিং এখানে ফোকাস করছে। এখন কিন্তু খাওয়া নিয়ে কেউ চিন্তা করে না, সবার বাড়িতে অন্তত 4টে রুটি 1 হাঁড়ি ভাত হয়। এইটুকু ভারতবর্ষ এই সিচুয়েশনে অ্যাটলিস্ট এখন চলে গেছে, নাহলে কোভিডে একজনও মারা যায়নি, একজনও না সার্ভেশন ডেতে। চাহিদার পরিবর্তন হবে এবং নতুন নতুন শব্দেরও ইনকর্পোরেশন হবে। দেখো এবার রাইটিং আমরা করি কেন? দেখো একটা কথা বলি, আমাদের বাংলাতে আমরা যখন এডুকেশনকে বোঝাই, আমরা সহজভাবে বাংলায় বলি, কিন্তু লেখা পড়া আমরা কিন্তু বলি না, পড়ালেখা। কেন ভাই লেখা কথাটা আগে দিলাম? পড়াটাও তো আগে দিতে পারতাম। সেই কারণটা বোঝাচ্ছি। আমার সব থেকে দুঃখ লাগে কোথায়, মানুষের ভেতরে লেখার কালচারটাই চলে গেছে। তোমরা পেন ছাড়া কিভাবে পড়তে বসো, পেন্সিল ছাড়া কিভাবে পড়তে বসো? নোভেল পড়ছো নাকি শুয়ে শুয়ে? হাউ ক্যান ইউ রিড উইদাউট আ পেন্সিল ইন ইউর হ্যান্ড? নেই হো পায়েগা। আমি বলছি, তুমি যদি না রাইটিং করো, অসম্ভব। একটা জিনিসকে মনে রাখতে অস্বাভাবিক বেশি কষ্ট করতে হবে। দেখাচ্ছি। প্রথম কথা, it increases your cognitive capability, increases your intelligence, increases your creativity, increases your concentration, increases your emotional intelligence. এই 5টা শব্দ আমি ধরে ধরে মানে বলছি। প্রথম কথা, একটা জিনিস বলি, लाइफ है अगर आप किसी भी समस्या, मैं आपको एक बहुत तगड़ा जुगाड़ बता रहा हूं, बहुत तगड़ा जुगाड़। इससे ना आपके प्रॉब्लम्स 90% सॉल्व हो जाएंगे। कोई भी समस्या है, यू फेल इनटू एनी प्रॉब्लम, এনিথিং, যেটা তোর মনে হচ্ছে কি আমার সমস্যা হচ্ছে, আমি সলিউশন বার করতে পারছি না, बिकॉज आई यूज दिस प्रिंसिपल पर्सनली। क्या होता है, मैं घर जाता हूं,
I take a pen and a paper and first I write the problem. একদম প্রপার ওয়েতে আমি প্রবলেমটা একদম বড় করে আগে লিখি, তারপরে নেক্সট পয়েন্ট আমি লিখি কজ, হলো কেন, হলো কেন, কি কারণেই প্রবলেম হলো, 4-5টা কারণ লিখি ধরে ধরে। নেক্সট তারপরে সলিউশন, সলিউশন কি, তোকে কিচ্ছু আলাদা করে খুঁজতে হবে না, তুই কজ গুলোকে কিভাবে বন্ধ করবি সেটা করে দে, তোর প্রবলেম সলভ অটোমেটিক হয়ে যাবে। যেমন যেমন উদাহরণ দিচ্ছি, ধরে নে একটা ছোট্ট জিনিস বুঝিয়ে দিই, এই জিনিসটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করতে পারে না, नहीं कर पाता, उनको सोचता है कि मेरे पास वक्त ही नहीं है, কলেজের পড়া, ইউনিভার্সিটির পড়া, হাবি জাবি, এত পড়াশোনা আমি সময় পাবো না। আমি বেশ কিছু স্টুডেন্টকে ক্যালকুলেশনটা দেখিয়েছি, একটা উইক 7 দিন হয়, একটা দিন ডে 24 আওয়ার্স এর হয়, তাহলে টোটাল উইকে কত ঘন্টা থাকে, 7 × 24 168 আওয়ার্স। পার ডে এন্টারটেনমেন্ট, পার ডে 3 ঘন্টা পার ডে তোকে এন্টারটেনমেন্ট দিলাম, তাহলে টোটাল 7 × 3 21 ঘন্টা। আচ্ছা আগে স্লিপ নি, দাঁড়া আগে ঘুম নি, স্লিপ মানুষের জীবনে সব থেকে জরুরি জিনিস। 7 × 7 49 50। দেখ আমাকে স্টুডেন্টরা বলে স্যার আমি লেখার টাইম পাই না, তো আমি জিজ্ঞেস করেছিলাম আগের দিন এবিসি অ্যাডভান্স আইএসএস স্টুডেন্ট গুলোকে যে এবিসি কলকাতায়, আনসার রাইটিং পাচ্ছি না, বলে স্যার সময় হচ্ছে না। अच्छा टाइम नहीं मिल पा रहा है, तो let's find out why you are not getting time। देख प्लीज बोर्डेर दिके ताका, प्लीज 168 माइनस 50 কত থাকছে, কত থাকছে আমার কাছে, এন্টারটেনমেন্ট 21, 20 ঘন্টা ধর 98, তাহলে এন্টারটেনমেন্ট এন্ড স্লিপ আমার হয়ে গেল, হলো 3 ঘন্টা স্নান খাওয়া দাওয়া, মানে আবার 21 ঘন্টা মাইনাস 20 78 আওয়ার্স। ফুড 3 আওয়ার্স ধরলাম, 78 ডিভাইডেড বাই 7, 11 ঘন্টা তোর কাছে, 7 ঘন্টা ঘুম, 3 ঘন্টা এন্টারটেনমেন্ট, 3 ঘন্টা খাওয়া দাওয়ার পরেও বেঁচে থাকছে, তারপরে কি করে একটা মানুষ পড়ার সময় পায় না? कैसे? बेसिक मैथ्स। आंसर কোথায় আছে? Go into your settings and then you will find your screen time 9 ঘন্টে 7 hours। প্লিজ এই ক্যালকুলেশনটা বাড়িতে ডায়েরি গিয়ে লিখে রাখবি। Now this is cognition, it increases your observation power। তুই সময়টাকে দেখিস, you don't observe time, what I did is I am observed time, observed। Next, please don't side talk, it's very important, you don't feel important, don't take the class, don't side talk, have respect on the effort of the teacher। Next, it increases creativity, it increases what? Creativity, সৃজনশীলতা বাড়ায়। নেক্সট কি হয়, মেইনসে কোশ্চেন আসছে, ইংলিশ ডেসক্রিপটিভে কোশ্চেন আছে, রাইট আ লেটার রাইটিং, রাইট আ রিপোর্ট রাইটিং, নতুন টপিক, পেন ধরে বসে আছে কেন? কমন পাইনি লাইফে, আগে কোথাও পড়েনি তাই লিখতে পারছে না, কেন বলতো? সৃজনশীলতা জিরো হয়ে গেছে, জিরো। এটা কেন হয়?
এটা কেন হয়? 8 পর্যন্ত পাস ফেল নেই, 8 থেকে 12 অব্দি পুরোটাই কমনে পাস করছে, ওর বাইরে ভাবেইনি কোনোদিন। গ্রাজুয়েশনে তো পড়তেই হয় না, ফেল করলে গলায় মালা পড়ায়, ভাই করলি কি করে? তাহলে কখন সে প্র্যাকটিস করলো? আর এটা ইমোশনাল ইন্টেলিজেন্স খুবই ইম্পর্টেন্ট। পিপল ডোন্ট নো হাউ টু ম্যানেজ ইমোশনস। খেলতে ইচ্ছা হলো, খেলতে চলে গেল, পড়া বাদ দিয়ে দিল। ব্রেকআপ হলো, 10 দিন পড়াশোনার সাথে কানেকশন নাই, বিকজ হি ইজ আনএবল টু ম্যানেজ হিজ ইমোশনস। মেন্টাল হেলথ মেনটেন করতে পারে না, মেন্টাল হেলথ। প্রবলেম সলভিং স্কিলস জিরো। সেলফ ডিসিপ্লিন, সেলফ কনফিডেন্স তোর পড়ার কোয়ালিটি বাড়ায়, অ্যান্ড ইম্প্রুভমেন্ট অফ ইউর মেমোরি। তুই ভাবিস, তুই জানিস, তুই যদি লিখিস, ইউর গ্রে ম্যাটার ইনসাইড ইউর ব্রেন ইনক্রিজেস। দ্যাট ইজ আ মেইন ফ্যাক্টর অফ ইউর IQ। आई एम नॉट सेइंग, ह्यूमन साइकोलॉजी, मेडिकल साइंस पढ़ लो, डॉक्टर से पूछ लो। यू डोंट नीड टू बिलीव मी, गो एंड आस्क द डॉक्टर्स कि मेरा टीचर ऐसा कह रहा था, सर ये सत्य है। इतना काम करता है बस राइटिंग। इफ यू डोंट राइट, যদি তুই না লিখিস, তুই এই জিনিসগুলো সম্পূর্ণ হারাচ্ছিস। ইউ আর লুজিং অল অফ ইট। সৃজনশীলতা শেষ। এবার যাদের ভেতরে এই প্রবলেমস গুলো আছে, লেখা আটকে যায়, ভাবতে পারছিস না কি লিখবো, আশা করি তুই কারণগুলো বুঝতে পারছিস কি কি কারণে এই ঘটনাগুলো ঘটেছে। এগুলো বিগত 20-22 বছর ধরে হয়নি, এই কারণে এই রকম ধরনের সমস্যাতে কিন্তু আজকে উপনীত হয়েছে। কিন্তু আমাদের কাছে এখন সময় নেই, আমাদের সমাধান দরকার। নাও এইবার আসি, লিখবো কিভাবে। একটা লেখার 3টে মেন অ্যাসপেক্ট থাকে। একটাকে বলি ইন্ট্রোডাকশন। যে কোনো কিছু তুই বলিস স্যার একটা প্যারাগ্রাফ তো একটাই প্যারাগ্রাফ হয়। প্রত্যেকটা প্যারাগ্রাফ, এসে, রিপোর্ট, লাভ লেটার যা লিখবি ভাই সবে এক ফরম্যাট আছে। Whatever you write in this world, कुछ भी लिखोगे आप, यही फॉर्मेट फॉलो होता है। पहले इंट्रोडक्शन, सेकंड बॉडी, थर्ड कंक्लूजन। व्हाट इज इंट्रोडक्शन? देख, इंट्रोडक्शन হচ্ছে আমাদের মুখ, এই যে ফেস। ফেস একদম জানিস তো, লেখা পুরোপুরি মানুষের শরীরের মতো, কোনো চেঞ্জ নেই। যারা বিভিন্ন রিপোর্ট রাইটিং লিখছিস, যারা টুকটাক বেসিক লেভেল জানিস, একটা রুলস বলে দিই তোদের। এই যে ইন্ট্রোডাকশন যেটা তুই লিখছিস ভূমিকা, আর এই যে কনক্লুশন যেটা তুই লিখছিস, দুটোর কিন্তু মাপ এক হওয়া উচিত। প্রশ্ন উত্তর লিখছিস, ইন্ট্রোডাকশন আর কনক্লুশন দুটোর মাপ কিন্তু এক হওয়া উচিত। নাও এই তুই এক্স্যাক্টলি দেখি ভগবানের কি অদ্ভুত সৃষ্টি, আমাদের মুখের যা লেন্থ, আমাদের পায়ের তলা সেম লেন্থ। আঙুল দিয়ে মেপে দেখতে পারিস, সেম লেন্থ। The length of the face replicates the length of the feet. অনেকের আনসার রাইটিং আমি কারেকশন করছি তো লেখা, আমি কি দেখেছি জানিস, ইন্ট্রোডাকশন এইটুকু বা এত বড় ইন্ট্রোডাকশন, মানে মুখ এতটা, আর তার পা এইটুকু একটা লাইন কনক্লুশন নাই প্রায়। আচ্ছা বল, ভগবান যদি তোকে এরকম করে পাঠাতো কি মুখ এখানে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে, আর এইটুকু গিলি 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 পা, তুই দাঁড়াতে পারতিস? তাহলে তুই যদি না দাঁড়াতে পারিস, তোর উত্তর দাঁড়াবে না। পেঙ্গুইনের কোথায় ছোট ছোট পা? পেঙ্গুইনের বডিটাই তো সব থেকে বড়, মাথা ছোট, পা ছোট। কোন জন্তু নেই যার এই শেপটা ভায়োলেট করেছে। দেখ এবার এদিকে দেখ, তাহলে ইন্ট্রোডাকশন কি কি বলে একে? ভূমিকাকে কি বলে? ভূমিকা হচ্ছে ফেস অফ এনি টপিক। ফেস মুখ, চেহারা হলো। আচ্ছা, তুই যখন কারোর সাথে কথা বলিস, उसको बुलाते हो, बात करते हो, और इधर आओ बात करना है आपसे। अच्छा क्या करते हो, क्या काम कर रहे हो? যখনই তুই সেই মানুষটার অ্যাটেনশনটা কিন্তু তোর মুখের থ্রু দিয়ে তার কাছে টানিস। কারোর দিকে তাকাচ্ছিস না, কথা বলছিস, क्या कर रहे हो,
কাইসে হো, হ্যাঁ ওখানে দাঁড়িয়ে আছে, সে তোর কথা শুনবে না, তুই তোর কথা তাকে শোনাতে পারবি? তো ইন্ট্রোডাকশন হচ্ছে এমন একটা জায়গা, ভূমিকা হচ্ছে এমন একটা জায়গা যেটা থ্রু দিয়ে তুই রিডার যে খাতাটা পড়ছে তার অ্যাটেনশন ড্র করতে পারিস। আচ্ছা একটা জিনিস বলি, মেয়েরা বিশেষ করে ফিমেলসরা জানে, যদি তোরা মাসে 1000 টাকা খরচা করিস, দেখবি 850 টাকা যায় শুধু মুখের কসমেটিক্স এর পিছনে। আমি বিবাহিত লোক, আমার বাড়িতে একটা বউ আছে, আমি জানি জিনিসগুলো কিরকম। হ্যাঁ, 850 টাকা শুধু ফেসের কসমেটিক্স, আর গোটা বডির জন্য হার্ডলি 50 টাকা। লাইফ বয় সামান হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা জোকস, হ্যাঁ জোকস দামই ওই রকম। কেন দাম ওই রকম? তার কারণ জানে ওই প্রোডাক্ট গুলোই বিক্রি হবে। জোকস অ্যাবার্ট, জোকস অ্যাবার্ট, আমি একদিন ভুলবশত আমার বেডরুমের এক্স আলমারি, মানে একটা টাইমে ছিল আমার, এখন আর নেই, আমি আলমারিটা হাত দিয়ে ধরে খুলে ফেলেছিলাম, হরাম করে দেখলাম গায়ের ওপর প্রচুর কিছু পড়ে গেল। তারপর আমি প্রথমবার জানতে পারলাম আমি নাকি প্রাইমার ফেলে দিয়েছি। আমি ভেবেছিলাম দেওয়ালে লাগানোর প্রাইমার, মুখে যে প্রাইমার হয় আমি জানতাম না। आई स्वेयर मेरे को पता नहीं था, आई स्वेयर मेरे को पता नहीं था, सीरियसली। তুমি প্রাইমার ফেলে দিলে আমার, बहुत कुछ गिर गया था। और मेरे को समझ में नहीं आ रहा था আমি প্রাইমারের এত বড় কোটো জানি। আমি প্রাইমার খুঁজছি, কোনটা প্রাইমার, আমি কিসের প্রাইমার, দেখতে পাচ্ছ না প্রাইমারটা পড়ে গেল, অত দামি প্রাইমার। আমি কিসের প্রাইমার, প্রাইমার তো দেওয়ালে লাগে, বলছে মুখেও প্রাইমার লাগে। तब मेरे को समझ, अच्छा ऐसा भी होता है। প্রাইমার লাগে, ফাউন্ডেশন লাগে, ইভেন একদম বাড়ি তৈরির মতো ফার্স্টে দেখি না বালি ছেটায়, দেখবি এরকম ডাস্ট দিয়ে প্রাইমার লাগায়, কালার করে, একদম সেম টু সেম যেভাবে দেওয়াল তৈরি হচ্ছে সেভাবে মেকআপ তৈরি হচ্ছে, কোনো ডিফারেন্স পাইনি। হ্যাঁ পুট্টি লাগায় না দেওয়ালে, খেলা খেলা দেওয়ালকে সুন্দর করে দেয়, তো পুট্টি, তাই না? আচ্ছা এবার এবার একটা কথা বলি, শোন, এবার একটা জিনিস দেখ। अब देखो सर ये चीज क्यों है, आप क्यों 850 रुपए खर्चा करते हो? बिकॉज फेस इज द प्लेस जहां से आप बंदे को या इंसान को अट्रैक्ट करते हो। हाँ মানুষ फेस देखे, फेस इज द प्लेस जिस देख के आप अट्रैक्ट होते हो, कोई भी इंसान। এবার একটা জিনিস বলি তোদের, ইন্ট্রোডাকশনই একমাত্র জায়গা যেটা থ্রু দিয়ে তুই এক্সামিনারকে অ্যাট্রাক্ট করতে পারবি। তোর ইন্ট্রোডাকশন খারাপ, তোর বাকি অ্যান্সার পড়বেই না। আমি তোদের একটা কথা বলি, যখন খাতা কারেকশন হয়, আমাকে জাস্ট এই কপিটা দে 1 মিনিটের জন্য। তোরা যদি ভেবে থাকিস খাতা এইভাবে পড়া হয়, খাতা এইভাবে পড়া হয়, ইউ আর অ্যাবসলিউটলি রং স্যার, ইউ আর অ্যাবসলিউটলি রং। Nobody reads the copy this way. Vertical reading से पढ़ा जाता है कॉपी। এক্সামিনার क्या करता है, তুই যদি এক্সামিনার কিভাবে খাতা কারেকশন করে এই জিনিসটা একবার বুঝে যাস, তুই প্রত্যেকবার মেন্স বলে বলে ক্লিয়ার করবি, যে কোনো পরীক্ষা ক্লিয়ার করবি। আর যদি বুঝতে না পারিস সারা জীবন চিত্রগুপ্ত হয়ে গেলেও পাস হবে না। तो मैं आज को फॉर्मूला बताऊंगा हाउ एन एग्जामिनर चेक्स योर कॉपी। এক্সামিনার কি দেখে, এক্সামিনার প্রথমেই দেখবে, দেখ তোর ইন্ট্রোডাকশনে কি আছে। ও কিন্তু ইন্ট্রোডাকশনটা খুব মন দিয়ে পড়ে, বারবার বলছি, তোর যে কোনো প্রশ্ন উত্তরের প্রথম প্যারাগ্রাফটা কিন্তু প্রচন্ড মন দিয়ে পড়ে। নাও এ দেখ, আচ্ছা এবার একটা কথা বলি, প্লিজ লুক এট দ্য বোর্ড। योर फेस इज शॉर्ट, इज क्रिस्प एंड क्लियर कट থাকে। মানুষের মুখ কিরকম হয়, शरीर के तुलना में छोटा होता है, क्रिस्प होता है एंड क्लियर कट। চেহারা দেখেই বুঝতে পারবি কি রেগে আছে, না মুড ভালো আছে, না কাঁদছে, না কি আছে, চেহারা দেখেই ভয় হয়। আমি স্কুলে পড়তে প্রায় বাইরে ঢুকে দেখতাম কি বাবা ভল কেন হয়ে আছে, মানে কিছু একটা শুনেছে আমার নামে।
বুঝতে পারছেন का बेल हुआ तो फेस इज अ क्लियर स्टेटमेंट क्लियर प्राइमर पढ़े जाওয়ার পর বুঝতে পেরেছিলাম কি बहुत बड़ी गलती कर दी তো ক্লিয়ার স্টেটমেন্ট ফেস ইজ দ্য এক্সপ্রেশন তো তোর ইন্ট্রোডাকশন বা ভূমিকা যেটা হবে সেখানে এটা যেন লেখা থাকে দেখ আবার বলছি কথাটা খুব মন দিয়ে শোন ইন্ট্রোডাকশনের ভেতরে কিন্তু কি লিখতে হয় জানিস তো এটা লিখতে হয় কি সামনে যে উত্তরটা তুই লিখছিস বা যে কন্টেন্ট তুই লিখছিস কি আসতে চলেছে তুই কি লিখতে চলেছিস ঠিক যেভাবে আমি বাবার মুখ দেখে বুঝতে পারতাম আমার উপর কি হতে চলেছে সো ইন্ট্রোডাকশন ইজ দ্য স্পিক্স দ্য ফিউচার অফ দ্য আনসার তো ইন্ট্রোডাকশন 3-4টে জিনিস হয় একটা অ্যাট্রাকটিভ বানাতে হবে ওকে তাহলে কি কি পেলাম 1 নম্বর পয়েন্ট ইন্ট্রোডাকশন নিয়ে এটা কি হবে অ্যাট্রাকটিভ হবে শর্ট হবে ক্রিস্প হবে এন্ড মোস্ট ইম্পর্টেন্ট কি হবে এখানে কি থাকবে ইট শুড বি ক্লিয়ারলি লেখা থাকবে হোয়াট ইজ অ্যাবাউট টু কাম কি আসতে চলেছে কি লিখতে চলেছে এই 5টা জিনিস एग्जामिनर चेक करे যদি তোর इंट्रोडक्शन এই 5টা জিনিস না থাকে आपको मार्क्स नहीं मिलेंगे कुछ भी लिख लो आप व्हाटएवर यू राइट এবারে এই অ্যাট্রাকটিভ করবি কিভাবে এটা যদিও অপশনাল অ্যাট্রাকটিভ করবি কিভাবে বিভিন্ন ধরনের কোটেশনস দিয়ে কিছু স্টার্টিং এ কিছু কোটেশনস দিয়ে দিবি একটা দুটো লাইন এবার প্রবলেম হচ্ছে এবার তুই মনে মনে ভাবতে পারিস তাহলে কি এখন বসে কোটেশন মুখস্থ করব ট্রিক্স দি কে বলেছে তোকে কোটেশন মুখস্থ করতে পৃথিবীতে কোটি কোটি লোক আছে আর তাদের হাজার হাজার কোটি কোটি কোটেশনস আছে ঠিক আছে তুই লিখছিস ঠিক আছে স্মার্টফোন নিয়ে একটা রাইটিং ঠিক আছে এবার তুই লিখছিস কিসের উপরে স্মার্টফোনের ব্যবহারের উপরে উত্তর লিখছিস ঠিক আছে এবার কোটেশন লিখবি একটা স্টার্টিং লিখছিস a way to decay মানে একটা রাস্তা যেদিকে মানুষের পছন্দ হয় সারাদিন ফোন ব্যবহার করতে করতে কিছু একটা নিজে থেকে বানালি নিজের কোটেশন দে অ্যানোনিমাস লিখে দে পাশে বা কোন একটা নাম লিখে দে ঠিক আছে কিছু একটা নাম লিখে দে র্যালফ লরেন আরে ও খুঁজে বার একটা ল্যাব লরেন কে আছে ও খুঁজুক তোর কি যে एग्जामिनर से খুঁজবে তোর কি তুই লিখে দে র্যালফ লরেন कौन देखने जा रहा है यार हजारों लोग हैं मन में कुछ आ रहा है रैल्फ लॉरेन लगा दो एनोनिमस लगा दो नाम मत दो তুই বসে বসে এখন কোটেশন মুখস্থ বই কিনে পড়িস ইউ আর ফুল কি করে মনে থাকবে নাকি কোটি কোটি কোটেশন আছে इज इट पॉसिबल बता इज इट पॉसिबल टू रिमेम्बर ऑल कोटेशंस इन द वर्ल्ड फिर उसी का फायदा उठाओ আরে কত আননোন লোক তো কোটেশন দেয় তুই গুগল কর না ফেমাস কোটস বলে প্রচুর ছবি আসবে কোনো নাম নেই তাহলে সেগুলো কি কেউ বলে যায়নি অবশ্যই বলে গেছে থোড়ি খুঁজতে যাবে কেউ বাত समझ में आया আচ্ছা এবার আসি বডি ভূমিকা লিখলি ভূমিকা বেশি না ভূমিকা 4 থেকে 5টা লাইনের হয় 4 থেকে 5টা লাইনের হয় ছোট্ট এইটুকু বেশি লিখতে হয় না লোকে এত বড় বড় ভূমিকা লেখে একদম না তারপরে আসি বডি দেখ আমার বডিটা দেখেই বুঝতে পারছিস তাহলে যাই লিখবি তুই পৃথিবীতে এটা সব থেকে কি হবে বলতো ফ্যাটেস্ট পার্ট এই সাইড থেকে দেখ আমি এই জন্যই মোটা কমাই না প্রচন্ড অসুবিধা হয় পড়াতে আমার আমি স্লিম হয়ে গেলে পড়াবো কি করে এই টপিকটাই তো পড়াতে পারবো না इट इज अ फैटेस्ट पार्ट सबसे मोटा पार्ट है ये अब देखो सुनो अब याद कैसे रखोगे अब जो लोग मोटे होते हैं वो अगर बैठेंगे 1 2 3 4 ठीक है लोके बोले ओबेसिटी আমি বলি ন্যাচারাল एब्स ठीक है हर एक चीज का देखने का जरिया अलग होता है ठीक है अच्छा ঠিক তাহলে এগুলো কি বলতো ন্যাচারাল एब्स আচ্ছা তাহলে দেখ তুই যখন বডি লিখবি কোনো কিছু
মাল্টিপল প্যারাগ্রাফ থাকবে কি থাকবে না? প্যারাগ্রাফ 1, প্যারাগ্রাফ 2, প্যারাগ্রাফ 3, প্যারাগ্রাফ 4। তাহলে বডিকে সবসময় প্যারাগ্রাফে ভাঙতে হবে। বাত समझ में आया? অনেকে একটা সিঙ্গেল প্যারাগ্রাফ শুরু করে, ওই টাইপ। শোন, যখন বড় কিছু লিখবি, কিছু বড় লিখছিস, হোয়াট এভার ইউ আর রাইটিং, অলওয়েজ ব্রেক ইন্টু মাল্টিপল প্যারাগ্রাফ। আনসার রাইটিং করছিস, আইএস অ্যাসপিরেন্টস, ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্টস, মাল্টিপল প্যারাগ্রাফ ইউজ কর, ছোট 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 প্রচুর প্যারাগ্রাফ ইউজ কর। খুব ইম্পর্টেন্ট এটা। আর একটা জিনিস দেখে, যারা প্যারাগ্রাফ ইউজ করতে চাচ্ছিস, বিশেষ করে যারা 10 मार्कर लिखছিস ফর आईएएस, তাদের প্যারাগ্রাফ কম, बुलेट वाइज लिखो। तो वो बात अलग है, वो 10 मार्कर 15 मार्कर जब आप लिखोगे, आप सबमिट करोगे, आई विल डायरेक्ट यू। इन जनरल इंग्लिश राइटिंग মাল্টিপল প্যারাগ্রাফ ইউজ করো ইন দ্য কেস অফ বডিজ। ভাই রিপোর্টেও সবকিছুতেই তো প্যারাগ্রাফ থাকে, রিপোর্টে থাকে, লেটারে থাকে, সব জায়গাতে থাকে। হ্যাঁ হ্যাঁ, আসছি এন্ডিং, এই যে কনক্লুশনে দেখাবো। আচ্ছা, নেক্সট, ডিসকাস দ্য টপিক ইন ডিটেল উইথ ডায়াগ্রামস অ্যান্ড পিকচার্স। দেখ, শরীরের সব থেকে বেশি পরিমাণ অর্গান কিন্তু আমাদের বডিতে থাকে, সবকিছু থাকে। তাহলে সব থেকে সুন্দরভাবে কিন্তু বেশি পরিমাণ ছবি ও হাবি যাবি কোথায় দিবি? বডির ভেতর দিবি। লিখছিস প্রশ্ন উত্তর, ম্যাপ এঁকে দিলি কিছু একটা বডির ভেতর। তো ডায়াগ্রাম, ফ্লো চার্ট, হাবি যাবি যা ইনকর্পোরেট করবি, সব কোথায় ঢুকবে? বডিতে। ইউজ ডাইরেক্টিভ ওয়ার্ডস, এটা ছেড়ে দে, এটা পরে বোঝাচ্ছি আমি, এটা এখন বুঝতে হবে না, এটা আমি একটু এক্ষুনি করাবো। আর আরেকটা হচ্ছে সিম্পল ওয়ার্ড, সহজ ভাষায়। ঈশ্বর যখন তো শরীরটাকে এত সহজ বানিয়েছে, তুই কেন ফালতু আনসারটাকে কমপ্লিকেট করছিস? তোকে ভাবে না কি বিশাল বড় বড় শব্দ লিখলে আমি প্রচুর প্রচুর নাম্বার পাবো? भाई साहब, ये दुनिया का सबसे बहुत बड़ी गलती है, ऐसा जिंदगी में मत करना। টাফ ল্যাঙ্গুয়েজ লিখবো, কঠিন ল্যাঙ্গুয়েজ লিখবো, প্রচুর মার্কস নিয়ে আসবো, নেই, নো, অ্যাবসলিউটলি রং। বিশেষ করে যারা আইএএস এর প্রিপারেশন নিচ্ছিস, তারা তো ভুলেও করবি না এটা। কেন? তুই যদি ডিএম হোস, তোর অর্ডার 8 থেকে 80 সমস্ত লোক বুঝবে, এরকম নাকি একটা সার্টেন পপুলেশন বুঝবে। তুই যদি সেক্রেটারিয়েট লেভেলে কাজ করিস, তাহলে তুই যে গভর্নমেন্ট জিও গুলো বানাচ্ছিস, গভর্নমেন্ট অর্ডার গুলো বানাচ্ছিস, সেগুলো সমস্ত স্তরের এমপ্লয়ি বুঝবে, গ্রুপ ডি থেকে গ্রুপ এ সবাই বুঝবে। তাহলে এমন কেন ভাষা ইউজ করছিস যেটা দু একটা লোক ছাড়া কেউ বুঝতে পারবে না? বারবার বলা হয় ইউজ সিম্পল ওয়ার্ডস। আমি জানি না কেন লোকেরা টেন্ডেন্সি দেখে কি সে কতটা জানে সেটা জাহির করা। কি লাভ? এই পরীক্ষাটা তো জ্ঞানের পরীক্ষাই না। যদি জ্ঞানের পরীক্ষাই হতো, দেশের সব থেকে উঁচু পোস্ট প্রেসিডেন্ট, কোনো এডুকেশন কোয়ালিফিকেশন লাগে না, তারপরে পিএম লাগে না, স্টেটে সিএম, ইউপিএসসি হাইয়েস্ট জব ইন ইন্ডিয়া, পাতি গ্রাজুয়েট, কোনো মার্কস ব্যারিয়ার নেই, পার্সেন্টেজ ব্যারিয়ার নেই, রেগুলার বলে কিছু নাই, ওপেন ইউনিভার্সিটি বলে কিছু নাই, যে কোনো স্টুডেন্ট গ্রাজুয়েট পরীক্ষা দিতে পারে। আর স্কুল লেভেলে ভর্তি করতে গেলে 90%, 95, 97, হাবি যাবি 50 রকমের ক্রাইটেরিয়া। পুরো সংসারটাই তো উল্টো সিস্টেমে চলছে। সিম্পল ওয়ার্ডস, সিম্পল ওয়ার্ডস, একদম এগুলো ভুলভাল জিনিস। আমি জানি না, আমি একটা জিনিস বলছি, গভর্নমেন্ট এক্সামিনেশন নিয়ে বিশেষ করে ভুল রটনা বেশি আছে বাজারে। তুই সম্পূর্ণ বাংলাতে আইএস এর প্রিপারেশন নিতে পারিস, বাংলাতে প্রশ্ন উত্তর লিখতে পারিস। অনেকেই এটা জানে না, ভাবে যে ইংরেজি ছাড়া হয় না। অ্যাবসলিউটলি রং, পুরো বাংলাতে উত্তর লেখা যায়। লোকে ভাবে গ্রাজুয়েশন পাস করে ইউপিএসসি তে বসতে হয়, ভুল। থার্ড ইয়ার অ্যাপিয়ারিং, থার্ড ইয়ারে ওঠা মাত্র আইএস এ বসার জন্য এলিজেবল। হ্যাঁ হ্যাঁ, পরে শো করতে হয়। তুই তো পরীক্ষা এলিজিবল হয়ে গেলি, তুই তো বসতেও পারবি পরীক্ষাতে। বিসিএস এ এখনো অব্দি অ্যালাউ করেনি, বাট ইউপিএসসি তে আছে। হ্যাঁ, পুরো মেন্স বাংলাতে লিখতে পারবি, কোশ্চেন ইংলিশ হবে, তুই লেখ বাংলাতে। কোশ্চেনটা ইংরেজিতে জিজ্ঞেস করবে, তুই নিজে প্রশ্ন উত্তর বাংলাতে লিখতে পারবি, সমস্যা নেই। টার্মিনোলজি গুলো ইংলিশে লিখতে পারবি, কোনো অসুবিধা নেই। তো ব্র্যাকেটে লিখে দিলেই হবে। নেক্সট, তাহলে এটা হচ্ছে বডি। বডি ক্লিয়ার? বডিতে কি থাকবে? এখানে কি থাকবে বলতো? ডিটেলস, যা জিজ্ঞেস করছে তার এক্সপ্লেনেশন এন্ড ডিটেলস এর ভেতরে। এবার আসছি লাস্ট কনক্লুশন। এই যে আমি ছবিটা দিয়ে কি বলেছিলাম, সেম।
এখানে লাস্ট এন্ডিং খুব ইম্পর্টেন্ট। একটা কথা বলি, মানুষের পা দেখে দুটো জিনিস বোঝা যায়। একটা তার চরিত্র কিরকম এক্স্যাক্টলি জানা যায়, ফ্যাক্ট বলছি। মানুষের দাঁত দেখে, চুলের শেপ দেখে, গলার টোন দেখে, ইভেন পায়ের শেপ দেখে ইউ নো অ্যাবাউট আ ক্যারেক্টার অফ এ পার্সন। আর অনেকেই দেখবি ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করতে গেলে এরকম বেঞ্চে উঠাবে, বলে দেখি পাটা দেখি আপনার, দিয়ে পায়ের তলায় টেস্ট করবে, চেক করবে। কেন জানিস? তোর পায়ের তলাটা ইজ আ সিমটম অফ ইউর বডিলি ডিজিজেস। তো শরীরে কি কি রোগ হয়েছে সেই জিনিসগুলো পায়ের তলায় কিন্তু চলে আসে। পা ফাটছে, সিমটম অফ ডায়াবেটিস। সারা বছর পা ফাটা, সিমটম অফ ডায়াবেটিস। পায়ের তলা থেকে অনেক কিছু ক্লিয়ার হয়, গো অ্যান্ড আস্ক ডক্টরস। তো এই পায়ের তলাটায় কি থাকে বলতো? গোটা শরীরের সামারিটা, যে এতক্ষণ আমি ওপর থেকে কি অকথ্য যা যা কাণ্ড কারবার করেছি সব গিয়ে পায়ের তলায় রিফ্লেক্ট হয়। ঠিক? আচ্ছা, তো এটা হচ্ছে সামারি। তুই ওপরে যা যা লিখেছিস সেই পুরো জিনিসটাকে সামারাইজ করতে হয়। এখানে কি থাকে? এখানে তোর ওপিনিয়ন, তোর জাজমেন্টস, তোর ট্রাবল শুটিং আইডিয়াস। তোর ওপিনিয়ন, তোর মতামত। তুই মোবাইল নিয়ে লিখেছিস, মোবাইল ফোন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখেছিস, তুই মতামত জানলি, তোর নিজের মতামতটা ওখানে লিখছিস, তুই সমাধানগুলো ওখানে লিখছিস, এই জিনিসগুলো থাকে। তো তুই যখন যাই লিখবি, তোকে এই মডেলটাই কিন্তু ওরা চেক করবে কি তোর লাস্ট প্যারাগ্রাফে এই জিনিসগুলো আছে কি নেই। ওই জন্য একটু আগে বললাম কি সিপাহী বিদ্রোহী যা জানো সমস্ত ওগুলো লিখলে কিন্তু নাম্বার আসবে না, এই প্রোটোকলটা ফলো করতে হয়। নেক্সট, আনবায়াসড এন্ডিং। এটা তো অনেকেই করতে পারে না। আনবায়াসড এন্ডিং মানে কি? শেষটা যেন নিউট্রাল হয়। নিউট্রাল হয়, নিউট্রাল হয়। পুরোপুরি লোকে সরকারের একবারে বিরোধী লিখছে তো পুরোপুরি বিরোধী লিখছে, এরকম না। তোকে নিউট্রাল স্ট্যান্ডমেন্ট যাই জিজ্ঞেস করুক, মোবাইল নিয়ে যদি জিজ্ঞেস করা হয়, হ্যাঁ, তুই কিন্তু মোবাইলকে পুরো নেগেটিভ দেখাতে পারিস না, স্মার্টফোনেরও উপকারিতাও আছে। তোকে একটা ব্যালেন্স এন্ডিং করতে হবে সব সময়। ব্যালেন্স এন্ডিং যদি তোর জীবনে না থাকতো, তুই এভাবে পড়ে যেতিস। ঈশ্বর দুটো পাকে যখন সমান করে পাঠিয়েছে, মানে তোকে ব্যালেন্স দিয়েছে, তাহলে তোরও উত্তরকে ব্যালেন্স দেওয়া উচিত। বারবার বলছি, নিজের বডিকে দেখ, আনসার রাইটিং শিখে যাবি। নেক্সট, সাইজ অফ ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন সেম, এটা একটু আগে বললাম। এবার একটা জিনিস বলি, ধরে নে তুই একটা প্যারাগ্রাফ লিখছিস, তাহলে এটা তো বড় উত্তরের ক্ষেত্রে স্ট্রাকচারটা হতে পারে। একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে কি হবে? প্রথম যে দুটো লাইন সেটা ভূমিকার মতো করে লিখবি, তারপরের যে লাইনগুলো, 3টে কি 4টে লাইন কি 5টা লাইন, এটা বডির মতো করে লিখবি, আবার শেষের যে দুটো লাইন এটাকে কনক্লুশনের মতো করে লিখবি, তাহলেই হয়ে গেল। একই সিস্টেম সব জায়গাতে, একই সিস্টেম সব জায়গাতে। বুঝতে পারছিস? যেভাবে দেখ কিরকম ভাবে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড়, একই সিস্টেমে চলছে। বাড়িতে আমার বাবা বাড়ির দুটো মেম্বারকে কন্ট্রোল করছে, আর একটু বড় লেভেলে গেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্টের মেম্বারদের কন্ট্রোল করছে, আর একটু বড় গেলে সিএম কন্ট্রোল করছে, আর একটু বড় গেলে পিএম কন্ট্রোল করছে, আরো বড় গেলে ট্রাম্প কন্ট্রোল করছে, তার আরো বড় লেভেলে চলে গেলে গড কন্ট্রোল করছে। তো ফাইনালি তো একই মডেলই ফলো হচ্ছে গোটা ইউনিভার্সে। আচ্ছা, এবার আসছি, এবার একটু আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে ডাইরেক্টিভ ওয়ার্ড, মনে আছে? এটা বলেছিলাম, এই যে এখানে ছিল ডাইরেক্টিভ ওয়ার্ডস কি এটা, হ্যাঁ, বডির ভেতর যেটা লিখতে হয়, দেখ এটাকে বলে ইঞ্জিন অফ দ্য আনসার, ইঞ্জিন। এবার বলি শোন, ডাইরেক্টিভ ওয়ার্ড is a main driving force or engine of any answer. It tows the answer to the direction ordered. ইঞ্জিন কি করে বলতো? কোচকে টানে, যেদিকে ইঞ্জিন যাবে সেদিকে কোচ যাবে। এবং লোকে দেখবি পুরো উত্তর লিখে আসি কিন্তু নাম্বার পায় না। কেন? কারণ ডাইরেক্টিভ ওয়ার্ডে ক্লু দেওয়া থাকে কি তোমাকে উত্তরটা কি লিখতে হবে।
উদাহরণ বোঝাচ্ছি। ধরে নে একটা লোকের নাম নিচ্ছিস শ্যামল, কার একটা নাম নিলাম শ্যামল, কোয়েশ্চেন দিল ডিসকাস অ্যাবাউট শ্যামল। যখন আমি বলছি ডিসকাস, আলোচনা করো, তার মানে কি সাধারণ একটা আলোচনা, শ্যামল কে, কি ব্যাপার, খুব সাধারণ একটা আলোচনা। কিরকম হবে? শ্যামল কে? শ্যামল একজন মানুষ, শ্যামলের বাড়ি এখানে, শ্যামলের বাবার নামেই, শ্যামলের মায়ের নামেই, হ্যাঁ, শ্যামল এই করে, এই খেতে ভালোবাসে, শ্যামল এই স্কুলে যায়, শ্যামল এখন বাড়ি এই টাইমে ফেরে, হ্যাঁ, শ্যামলের সাধারণ জীবনধারা এরকম হয়ে গেল, শ্যামল নিয়ে ডিসকাস, এর বেশি কিচ্ছু না। ডিসকাস। যখন বলবে কমেন্ট, সেম জিনিসটা যেটা আমি বললাম এটাই বলবি, শুধু লাস্টের লাইন অ্যাড করবি, শ্যামল ছেলেটা কিন্তু এমনিতে ভালো বা লোকটা খারাপ না। কমেন্ট মানে তোর নিজের ওপিনিয়ন দিয়ে এন্ডিং হতে হবে। যেখানেই তুই কমেন্ট পাবি, যেখানেই পা, যে কোনো জায়গাতে বা যে কোনো ডেসক্রিপটিভ ইংলিশের টপিকে পা, এন্ডিং সবসময় নিজের ওপিনিয়ন দিয়ে হবে। আমি একটা দেখছি এরকম একটা টপিক লিখেছিস, নিচে ওপিনিয়ন দেওয়া নেই, গোটা টপিকটা যদি থাকে আমি কিন্তু মার্কসই দেবো না। এবার তুই বলিস কেন? যে ইনস্ট্রাকশন বুঝতে পারে না সে অফিসে কি কাজ করবে? তোর সিনিয়র তোকে ইনস্ট্রাকশন দিল, তুই বুঝতেই পারলি না কি দিল, তো পরিষ্কার তো ইনস্ট্রাকশন দেওয়া আছে, কমেন্ট তোমার ওপিনিয়ন দিয়ে এন্ড করতে হবে। তো ওপিনিয়নটা যদি না থাকে ইউ ডোন্ট ডিজার্ভ দ্য জব। ক্লিয়ার? নেক্সট ওই জন্য লিখেছি কি ডিসকাশন প্লাস ওপিনিয়নেট এন্ডিং। এই পিপিটিটা গোটাটা অ্যাপসে পেয়ে যাবি, অসুবিধা নেই। এক্সামিন, এক্সামিন মানে ডিটেইল ডিসকাশন, ডিপার ইনটু দ্য টপিক। ওই শ্যামলকে নিয়ে আলোচনা করতে হবে, শ্যামল এখন কি কটায় খায়, কটায় ঘুমায়, মানে ডিটেলসে লিখতে হবে সমস্ত কিছু, কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে, কোন টপিকে কত নাম্বার পেয়েছে, শ্যামলের স্কুল টিচার কে, শ্যামলের বাবা কি নিয়ে পড়াশোনা করেছে, সব ডিটেলস। নেক্সট এটা ক্রিটিক্যালি এক্সামিন, এটা ডিটেলস প্লাস মেরিটস প্লাস ডিমেরিটস। এই এক্সামিন আর ইভ্যালুয়েট কাছাকাছি একই জিনিস, মেরিটস প্লাস ডিমেরিটস মানে শ্যামলের ভালো গুণ, শ্যামলের খারাপ গুণ। এবার এইটা ঢুকলো, এটা কিন্তু দেখবে। নেক্সট ইলাস্ট্রেট, ইলাস্ট্রেট যখন আসবে তখন কিন্তু একটু পিকচার, ডায়াগ্রাম, ছবি এইগুলো দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করতে হয়। আবার বলছি ইভ্যালুয়েট, ইভ্যালুয়েট মানে কি? আবার একই জিনিস, ডিসকাশন পজিটিভ এন্ড নেগেটিভ, ক্রিটিক্যাল ইভ্যালুয়েট একই জিনিস, ডিসকাশন প্লাস এখানে পজিটিভ নেগেটিভ প্লাস একটা জিনিস, স্পেশাল জিনিস। কি বললাম? ইভ্যালুয়েট যখন বলবো, ইভ্যালুয়েট শ্যামল, আমি শ্যামলকে নিয়ে একটা আলোচনা করবো। দেখ এক্সামিন আর ইভ্যালুয়েটে কি ডিফারেন্স? আমি যখন লিখছি এক্সামিন, আমি শ্যামলকে নিয়ে ডিটেলসে আলোচনা করছি, খুব মন দিয়ে শুনবি জায়গাটা। আমি যখন লিখছি এক্সামিন, আমি শ্যামলকে নিয়ে ডিটেলসে আলোচনা করছি। আমি যখন লিখছি ক্রিটিক্যালি এক্সামিন, তখন আমি শ্যামলকে নিয়ে ডিটেলসে আলোচনা করছি এবং শ্যামলের বদগুণ খারাপ গুণ দুটোই লিখছি উত্তরে। আমি যখন লিখছি ইভ্যালুয়েট, ইভ্যালুয়েট ঠিক, তখন শ্যামলকে নিয়ে আমি কম ডিটেলসে আলোচনা করব এক্সামিনের তুলনায়। আর যখন লিখছি ক্রিটিক্যালি ইভ্যালুয়েট, তখন আমি শ্যামলকে নিয়ে কম ডিটেলসে আলোচনা করব, তার পজিটিভ নেগেটিভ দুটোই বলবো, অবশ্যই দুটো বলবো, এবং অন্য লোকে শ্যামলকে নিয়ে কি বলে সেটাও ঢোকাবো। কারেক্ট? অন্য লোকের মতামত কি। এবার ব্যাপার হচ্ছে এতগুলো তো খিচিবিচি আছে, এবার আমি একটা তোদের ফর্মুলা বলছি যেটাতে তুই একটা সিঙ্গেল ফরম্যাটে সমস্ত আনসার রাইটিং করতে পারবি এবং ঠিকঠাক নাম্বার পেয়ে বেরিয়ে চলে যাবি। ठीक? अब क्या करना है सुनो, अगर आपको पास करना है बहुत अच्छे मार्क्स से इन एनी डिस्क्रिप्टिव राइटिंग वेर एवर ऑन अर्थ, पूरी दुनिया पे कहीं पे भी डिस्क्रिप्टिव का कोई भी एग्जाम दोगे, आप ये मॉडल फॉलो करना। इलस्ट्रेशन, इलस्ट्रेशन, डिस्कस,
পিকচারাইজ কর। এবার একটা কথা বলি, কিছু জিনিস আমার বলা উচিত না ক্যামেরাতে, আমি বলছি তাও। যাই হোক, ধরে নে তুই একটা টপিক তৈরি করেছিস, ঠিক আছে, কারো কাছে ফরম্যাট পেজ আছে আইএস এর, এবিসির? আমাকে একটা যদি স্যাম্পল এখানে দিয়ে যাস খুব ভালো হয়, একটু পৌঁছে দিয়ে যায় এখানে। ओके, नाउ देखो ये क्या होता है ना, अगर आप आईएएस मेंस में बैठोगे आपको ऐसे पन्ने मिलेंगे लिखने के लिए, एग्जैक्टली द सेम डायमेंशन যেটা এবিসি প্রোভাইড করে, সেম টু সেম, শুধু এবিসির ব্র্যান্ডিংটা থাকবে না, বাকি এভরিথিং অন দিস পেজ ইজ আইডেন্টিক্যাল। এবার ধরে নে একটা ঘটনা বলছি, তুই একটা টপিক প্রিপেয়ার করছিস, যে টপিকটা তুই বেশি জানিস না, তোর কাছে 1-150 ওয়ার্ডের মতো কন্টেন্ট আছে মাথাতে, ওর বেশি পড়িস নি, হতেই পারে। এবার ধরে নে ইন কেস 250 ওয়ার্ড লিখতে হবে, মানে একটু বড় উত্তর লিখতে হবে। अब तो बंदा फंस गया, लिखेगा कैसे? अब ट्रिक सुनो, इसमें करना क्या है, आप 150 वर्ड का ही कंटेंट डालोगे मगर वो दिखेगा 400 वर्ड, बीच में एक पिक्चर डाल दो, পিকচার ম্যাপ। তো ধর বৈদিক অর্থনীতি নিয়ে উত্তর লিখতে হচ্ছে, ঠিক আছে, বা সেক্টরস অফ ইকোনমি নিয়ে লিখতে হচ্ছে, কিছু একটা নিয়ে লিখতে হচ্ছে, বেশি জানিস না তুই, ভারতের একটা ম্যাপ এঁকে দে, তুই ম্যাপের ভেতর কোথায় এগুলো ছবি করে দে, বৈদিক অর্থনীতি এরিয়াটা দেখি, তাহলে এতটা জায়গা খেয়ে দিলি। আবার 2-1 লাইন লিখলি, আবার এখানে 4টে পয়েন্ট দিয়ে একটা ট্রায়াঙ্গেল কর, দিয়ে 4টে পয়েন্ট দিয়ে আবার ছবি করে দে, তোর আনসারটা দেখি হলো 4 পাতা। গুনে, যখন তোর কাছে উপায় নাই, তখন তো বোট তো নাই, এদিকে জল চলে এসছে, এদিকে বোট নাই, তখন তো লগার ওপরেই ভাসতে হবে, ডোবার রিস্ক থাকবে, আবার বেঁচেও যেতে পারিস, এই থিওরি বলছি, বুঝতে পারলি? এটা হচ্ছে ট্রিক, যে আমি এইভাবে নিজেকে বাঁচাতে পারবো। ধরে নে নাই কন্টেন্ট তোর কাছে অতটা, ওখানে তো আমি আর বানিয়ে কি আর নেই, সে নিজের মনের গল্প লিখতে পারবো না, কন্টেন্ট নাই। তখন যদি এক্সামিনার চেক না করে মিস করে যায়, এই রিস্কে লেখা, এটা পার্শিয়ালি কিন্তু অনেকটাই সাকসেসফুল স্ট্র্যাটেজি এই ক্ষেত্রে। উপায় নাই তো, 25টা উত্তর লিখতে হবে, বা ধরে নে তুই 9 থেকে 10 মিনিট টাইম পাবি ম্যাক্সিমাম একটা আনসার রাইটিং করার। হ্যাঁ একদম, ওটা ডায়াগ্রাম সব সময় প্রচুর নাম্বার টানে, অনেকে খাতায় লিখে ভরিয়ে দেয়, তো ভাবে যে প্রচুর নাম্বার পাবো, কেউ অত পড়ে না, নো বডি রিডস। হ্যাঁ পড়ে না অত, আর অত খাতা বলে না, ডেসক্রিপটিভ এমনি খুব কম ছেলে পেলে পরীক্ষা দেয়, কম্পিটিশন অনেক সহজ, অল্প কম্পিটিশন। ইউপিএসসি প্রিলিমস যারা দিচ্ছে বা বিসিএস প্রিলিমস যারা দিচ্ছে, ঠিক আছে, মানে তার 10%ও ছেলে মেয়ে ডেসক্রিপটিভ প্র্যাকটিস করে না। এবি পাস করা অনেক ইজি সিডির তুলনায়, সিডিতে যে নাক বন্ধ করা কম্পিটিশন, অনেক ইজি। ডেসক্রিপটিভ বেসিক লেভেল জানলে পাস করে যাবি, বেসিক রাইটিং, ইন্টারভিউ কল সিওর শট। হ্যাঁ কারণ ভালো ছেলেগুলো বসে যায়, যারা প্র্যাকটিস করছে সারা বছর, ওর এমনি ডেসক্রিপটিভ রাইটিং। একটু রাখ, পেজটা আমার পরে যদি দরকার পড়ে তোমার দিচ্ছি। আচ্ছা, আর একটা জিনিস বলি, খুব জরুরি জিনিস, সেটা হচ্ছে এইটা, এটা ধরে নে টপিকের হৃদয় পড়াবো, হার্ট, এটা ছাড়া নাম্বারই পাবি না, দেখ যে কোনো একটা প্যারাগ্রাফ, আমি কি বললাম শুরুর আগে, একটা জিনিস মনে রাখবি, ডেসক্রিপটিভের মেন ফর্মুলা, গ্রামারের ক্ষেত্রে যেমন তুই কতটা ভালো জানিস সেটা ম্যাটার করে, ডেসক্রিপটিভে কিন্তু ঠিক প্রিন্সিপালটা ঠিক উল্টো, তুই কত ভালো জানিস ইংরেজি ম্যাটার করে না, তুই কত ভালো উপস্থাপনা করতে পারিস, রিপ্রেজেন্ট করতে পারিস, সেইটা ম্যাটার করে। এখানে কি এই যে কিওয়ার্ড, কি জিনিস, কি কথাটার মানে কি, চাবি, লক খোলে যেটা,
এটা একটা প্যারাগ্রাফ, দেখ প্যারাগ্রাফটা পড়ি, এটা শিখে নে, গোটা জীবন কাজে লাগবে। Introduction is the face of the answer. It is the place where you can draw the attention of the examiner. It is the best part of the answer. It is not a place where you write the summary of the answer, rather a place where you tell the reader what is awaiting him in the next few paragraphs. বাংলাতে বলছি ইন্ট্রোডাকশন হচ্ছে একটা আনসারের চেহারা, মুখ। এটা এমন একটি জায়গা যেখান দিয়ে তুমি এক্সামিনারের অ্যাটেনশন ড্র করতে পারো, এবং এটা উত্তরের সব থেকে শ্রেষ্ঠ অংশ, বেস্ট পার্ট। এবং এই জায়গাতে কেউ কিন্তু সামারি বা কনক্লুডিং পার্ট লেখে না, কি আসতে চলেছে ভবিষ্যতে সেই জিনিসটাকে লেখে। নেক্সট, ইউ মাস্ট স্টেট ইউর থিসিস ইন আ ক্লিয়ার স্টেটমেন্ট। তুমি স্পষ্ট ভাষায় এটা লিখবে, এবং এটা ছোট হবে, এটা শর্ট হবে, এটা অ্যাট্রাকটিভ হবে, মাথায় রাখবে। এবং এটাকে আরো অ্যাট্রাকটিভ করার জন্য তুমি বিভিন্ন কোটস অফ ফেমাস পার্সোনালিটিস তুমি লিখে এটাকে আরো অ্যাট্রাকটিভ করতে পারো। এই হচ্ছে টোটাল প্যারাগ্রাফটার মানে, প্যারাগ্রাফটা। এবার বলি, যখন এক্সামিনার খাতা কারেকশন করে, ধরে নে তুই এই খাতাতে এই প্যারাগ্রাফটা লিখেছিস এই মাঝখানে এইটুকুর ভেতরে, এবং যখন এক্সামিনার এই খাতাটা কারেকশন করে, আমি বারবার করে বলছি, উনারা কিন্তু এই শব্দগুলোই খোঁজেন। এবার এই জিনিস শব্দগুলো কি বোঝাচ্ছি দেখ, আমি শুধু শব্দগুলো লিখেছি। ফেস অফ দ্য আনসার, অ্যাটেনশন, বেস্ট পার্ট, নট আ প্লেস ওয়্যার ইউ রাইট দ্য সামারি, what is awaiting him in the next few paragraph, thesis, very short and attractive, quote of famous personalities. আচ্ছা বলতো, শুধু এই কটা শব্দকে যদি তুই একবার দেখিস, তাহলে এটুকু তো তোর ভেতরে বোধগম্য তৈরি হচ্ছে যে তুই ভূমিকা সম্বন্ধে কথা বলছিস। ভূমিকা জিনিসটা কি এবং কি থাকা উচিত। তাহলে এই যে ঝোল এত কিছু লেখা আছে, এগুলো কি বলতো, কনজাংশনস। বিভিন্ন ধরনের, যাতে শুনতে ভালো লাগে সেই জন্য ইট ইজ, উট ইজ, দ্যাট ইজ, হাবি জাবি এসব করে, আর্টিকেল ফার্টিকেল ইউজ করে, প্রিপোজিশন ইউজ করে, এগুলো কিছুই না, এগুলো হচ্ছে ডেকোরেশন, সুন্দর করেছে। যদি অ্যাকচুয়ালি আমি শুধু কম কথায় বোঝাতে চাই ভূমিকা কি, আমি শুধু এই কটা শব্দ লিখে আমার গল্প ক্লিয়ার। কিন্তু এইগুলোকে বলে কিওয়ার্ড। টিচার এক্সামিনার কি করে জানিস, শুধু এই কটা শব্দ খোঁজে তোর উত্তরে আছে কিনা। ওর মাথায় একটা জিনিস বলি, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক, তার কাছে গোটা ডিস্ট্রিক্টের সমস্ত ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ফাইল প্রতিদিন তার কাছে পৌঁছচ্ছে। অর্থাৎ তুই ধরে নে তুই একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তোর কাছে এতগুলো ডিপার্টমেন্ট আছে, পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার, ম্যাথ, ইংলিশ, হিস্ট্রি, এতগুলো ডিপার্টমেন্ট তোর আছে। তুই কি প্রতিদিন সব সাবজেক্ট পড়তে পারিস? পারিস না। কিন্তু ডিএম কে সমস্ত ডিপার্টমেন্টের ফাইল আসে, ওই জন্য ডিএম এর রেসিডেন্সি অফিস থাকে, ডিএম কে সমস্ত ফাইল পড়তে হয়, সাইন করতে হয় এবং ছাড়তে হয়, নালে কারো টাকা, কারো কিছু, কারো হয়তো ফ্যামিলিতে কোনো ইম্পর্টেন্ট কিছু আটকে যায়। করে কি করে? ভগবান, गॉड? एब्सोल्युटली नॉट। टेक्नोलॉजी होता है सर। यूपीएससी मेंस हिस्ट्री, जियोग्राफी, सोसाइटी पेपरটা, হিস্ট্রি মানে 5খানা হিস্ট্রি, এনসিয়েন্ট, মডার্ন, মিডিয়েভাল, ওয়ার্ল্ড, পোস্ট ইন্ডিপেন্ডেন্স। জিওগ্রাফি 2টো, ইন্ডিয়ান, ওয়ার্ল্ড। সোসাইটি একটা, আর ফ্রি অফ কস্টে কারেন্ট অ্যাফেয়ার একটা। 9খানা পেপার পড়ে ছেলেটা যাচ্ছে কি করে পরের দিন? আগের মেন্সের মাঝখানে তো বেশি গ্যাপ থাকে না, আগের দিন বিকেল 4টেই বাড়ি ঢুকেছে, 4টা থেকে সন্ধ্যা 9টা অবধি পড়ে সকাল 10টার সময় পরীক্ষাতে যাচ্ছে, কেউ রাত তো জাগতে পারবে না। অন্তত একবারও যদি দেখিস বই উল্টাস একবারও, তবুও তো শেষ করতে পারবি না। দেখছে কিভাবে? भगवान ना, टेक्नोलॉजी। इसी मेथड को कहते हैं वर्टिकल रीडिंग मेथोडोलॉजी, जिसमें তুই যে বই পড়বি তুই 1 মাসে শেষ করবি, আমি 3 দিনে কমপ্লিট করে দেবো, একটাও ভুল করবো না। आप वही किताब पढ़ोगे 1 महीने में, मैं वो सेम किताब 3 दिन में खत्म करूंगा और कोई मिस्टेक नहीं होगा, 0 मिस्टेक्स। दिस इज एफिशिएंसी। ये गेम एफिशिएंसी का है।
ये गेम एफिशिएंसी का है। हार्ड वर्क से तुम सीखते हो स्मार्ट वर्क कैसे किया जाता है। दिस इज द एम ऑफ हार्ड वर्क, टू लर्न हाउ द स्मार्ट वर्क इज टू बी डन। लोगे बोलो ना हार्ड वर्क करो लाभ ना, स्मार्ट वर्क करो, बेवकूफ लोग हैं। बिना हार्ड वर्क के स्मार्ट वर्क सीख ही नहीं पाओगे। आज तक कोई नहीं सीखा। नाउ হোয়াট আই এম সেইং, এই ভিআরটা বুঝবি কি করে? টপিকের পড়ার আগেই পড়ার প্রসেস হয়, একদম একটা বই পড়ার প্রসেস হয়। ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং, যা কোনোদিন অন্য যদি কখনো টাইম পাই আমি রিডিং কিভাবে করতে হয় সেটা শেখাবো। আজকে যেহেতু অন্য একটা জিনিস পড়াচ্ছি, টপিক যখনই পড়বি হাতে পেন্সিল কেন বলছি, মেন মেন শব্দগুলো তলায় আন্ডারলাইন কর, মেন ওয়ার্ড যেগুলো ছাড়া উত্তরটাই তৈরি হবে না। কিভাবে বুঝবি? এটা কিওয়ার্ড, ইন্ট্রোডাকশন ইজ দ্য ফেস অফ দ্য আনসার, এটা প্রথম বাক্য। তাহলে মনে রাখ এই বাক্যের সব থেকে জরুরি শব্দ কোনটা, যেটা ছাড়া বাক্যটা দাঁড়াবেই না? ফেস। ফেস, চেহারা। তো এইগুলো হচ্ছে মেন মেন ওয়ার্ড। ফেস, অ্যাটেনশন, আরো 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 ডিটেলস আমি তোদের জন্য করেছি বলে তাও এত বড় বড় লাইন লিখেছি। যদি আমি নিজে একা করতাম এটাকে, আমি কোন কোন শব্দ বল দিতাম? ফেস, অ্যাটেনশন, এক্সামিনার, বেস্ট পার্ট, অ্যাওয়েটিং, ক্লিয়ার স্টেটমেন্ট, অ্যাট্রাকটিভ কোটস। হয়ে গেল। এবার আমি যখন উত্তরটা পড়বো না, আমি এই কটা শব্দ খুঁজবো, বিকজ বাকি গল্প তো আমার কাছে ক্লিয়ার। এই কটাই হচ্ছে কিওয়ার্ড। অনেকে যারা উত্তর লিখিস, প্রচুর স্টুডেন্টকে বলেছি আমি কি কিওয়ার্ড গুলো দাগ দে তলায়। যখন তুই কিওয়ার্ড দাগ দিবি না, এক্সামিনার তোর খাতা পড়বেই না, পড়বেই না, ঘরে বসেই ছেড়ে দেবে, তুই যতই ভালো লেখ। যাই लिखबी कीवर्ड डाल देता है। अगर आप नीचे अंडरलाइन नहीं करोगे आंसर में कि मेन मेन वर्ड्स, এই যে এসআই মেন্স খাতায় বহুবার বলেছি কিওয়ার্ড দাগ দিতে, যাইনি। আজকে অনলাইনে সেশন নেব জি মিটে, সমস্ত হোল এবিসি সবার সাথে, যে এটা কিভাবে করতে হবে। কারেক্ট 6টা থেকে 7টা আমার সেশন আছে জি মিটে, অ্যাপসের থ্রু দিয়ে কন্ডাক্টেড হবে। তো তখন সমস্ত স্টুডেন্ট, কলকাতা বল, বহরমপুর বল, গোটা ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা আছে এসাইনমেন্টে, বর্ধমান থেকে শুরু সব জায়গাতে। তো আমি বলেছি অলরেডি, সবার খাতা তো আমার কাছে আসে না, কিছু খাতা আসে, যাদের খাতা আমার কাছে আসে আমি ফোন করে জানাই পার্সোনালি কি এই প্রবলেম হচ্ছে। তো কিওয়ার্ড ডিমার্কেশনটা কিন্তু করতে হবে। কিওয়ার্ড ডিমার্কেশন না করলে কিন্তু চরম সমস্যা হবে। দেখবি যারা কিওয়ার্ড করেছে তারা একদম টপ র্যাঙ্কার্স, যারা করেনি গড়, কেউ খাটে না। কতটুকু পায় পেমেন্ট খাতা কারেকশন করে? नहीं करते। দেখ এবার বলি আরেকটা জিনিস, তোদের খাতা একটা প্রবলেম হয়। এতক্ষণ তো ফরম্যাট ডিসকাস করলাম, এবার প্র্যাকটিক্যালের কথা বলি। এতক্ষণ জ্ঞান দিলাম, এবার প্র্যাকটিক্যালের কথা বলি। লিখতে গিয়ে দেখবি একটা জিনিস হয়, ধরেন আমি 5টা প্রশ্ন লিখতে দিয়েছি ক্লাসে, বা লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, 3-4টে লিখতে হবে। প্রথমটা খুব সুন্দর হবে, তারপরে দেখবি লাস্টের দিকে গিয়ে হাড়বাড়ি হাড়বাড়ি হাড়বাড়ি, রিপোর্ট হচ্ছে না, লেটার টাইম নাই তো, খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। কেন হয় এটা? কারণ কি বলতো, টাইম ম্যানেজমেন্ট করতে পারিস নি। প্রথম উত্তর হয়তো 30 মিনিট লাগিয়ে দিয়েছিস, পরে এগুলো সময় নাই লেখা। এটা কেন হচ্ছে বলতো? না, প্র্যাকটিস করবি কিভাবে? প্র্যাকটিস করবিটা কিভাবে বল? প্র্যাকটিস করার জন্য ধর তুই রেসিং শিখছিস, তোর তো রাস্তা দরকার যেখানে তুই প্র্যাকটিসটা করবি। তুই তো গলিতে রেসিং প্র্যাকটিস করতে পারবি না। থিঙ্কিং না, অ্যাপ্লিকেশন অফ থিঙ্কিং দরকার। অ্যাপ্লিকেশন কি হয় জানিস? ভুল কি করে? উত্তর লেখার আগে কেউ প্ল্যান করে না, যে প্ল্যান কি হতে, আজকে শেখাচ্ছি শোন। প্ল্যান অফ এনি টপিক, তোকে কম্পোজিশন লিখতে দিয়েছে, এসে লিখতে দিয়েছে, रिपोर्ट लिखते दिए, आंसर राइटिंग करते दिए, जाई दिख। अगर आप प्लान नहीं करोगे उस चीज का तो कभी टाइम पे खत्म नहीं कर पाओगे। मां कसम कह रहे हैं, मैं खुद नहीं कर पाया था, कोई नहीं कर पाया, कोई भी नहीं कर पाएगा फ्यूचर में।
जो भी टॉपिक मैंने खुद से पहले से प्लान करके रखा है वो टाइम से खत्म हुआ, जो प्लान करके नहीं रखा वो खत्म नहीं हुआ। ना आई विल शो यू व्हाट इज कॉल्ड प्लानिंग। देख প্রথম কথা, আমি স্মার্টফোনের উপরে একটা লেখা লিখবো। আমি ফার্স্টে কি করলাম, ইন্ট্রোডাকশন, কি কি ঢোকাবো ইন্ট্রোডাকশনে, আমি ফার্স্টে লিখে নিলাম কোটেশন দেবো, মোবাইল ফোন কি জিনিস সেটা ডেসক্রাইব করবো, ঠিক। তারপরে আমি কিন্তু এটা কি লিখলাম, ফার্স্টে ডেফিনেশন, দ্য রিমোট কন্ট্রোল অফ আওয়ার লাইফস, কোটেশন দিয়ে দিলাম একটা, আমাদের জীবনের রিমোট কন্ট্রোল। রিমোট কন্ট্রোল না, রিমোট কন্ট্রোলই তো। রিমোট কন্ট্রোল কি, জোরে টিপছিস গাড়ি বো করে চলে যাচ্ছে, ঠিক আছে, যেই টিপে দিচ্ছিস থেমে যাচ্ছে। তুমি চরম দাদা, তুমি খুব ভালো পড়াশোনায়, স্যার রুটিন বানিয়ে দিন আজকেই 16 ঘন্টা পুরো বাড়ি থেকে। আর গার্লফ্রেন্ড পুষ দিয়েছে, তারপরের দিন মেসেজ আসছে, মনে হচ্ছে আর সম্পর্ক রাখা যাবে না স্যার, পড়াশোনা হবে না আমার দ্বারা, বুঝলেন। এই সব রিমোট কন্ট্রোল তো, মেসেজ ঢুকছে সেই অনুযায়ী রিয়াকশন ডিসাইড হচ্ছে। কারণ কি জানিস কেন, কারণটা কি, আমরা মোটিভেটেড, আমরা ইন্সপায়ার্ড নই। আমি জীবনেও মোটিভেট হই না, ভগবান যেন আমাকে কোনোদিন মোটিভেট না করে। आई शुड गेट इंस्पायर्ड। विवेकानंद इज इंस्पिरेशन। मैं किसी भी मोटिवेशनल स्पीकर का वीडियो नहीं देखता, बिकॉज मोटिवेशन इज ऑलवेज टेम्पोरारी। আর পৃথিবীতে যা টেম্পোরারি তাই খতরনাক, যা টেম্পোরারি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট সত্যি তাই তাই খতরনাক। যা টেম্পোরারি, ইমোশনস টেম্পোরারি, ডিপ্রেশন টেম্পোরারি, আজীবন থাকে না, মানুষের সুইসাইড করে ফেলে, সুইসাইড করলেও থাকে না, ঠিক। তো কোট, ফার্স্ট একটা কোট দিলাম, তারপরে কি করলাম দেখ, আমি কি করবো, ফার্স্টে ইন্ট্রোডাকশন, আমি এর মধ্যে প্ল্যান করবো বাড়িতে। তাহলে দেখ, এই দেখ 30 সেকেন্ড সময়, 30 সেকেন্ডে আমাকে প্ল্যান করতে হবে উত্তরটা। দেখ, হাউ টু রাইট আ প্ল্যান। মোবাইল ফোন নিয়ে, স্মার্টফোন নিয়ে লিখতে হচ্ছে। আমি প্রথমে এটা আমার নিজের বোঝার জন্য কোশ্চেন পেপারের পিছনে পেন্সিল দিয়ে লিখবো আমি, ধারার দাঁত। দেখ, ইন্ট্রোডাকশন, ডেফিনেশন দে, ডেফ হয়ে গেল। দেখ, তারপরে কি লিখবো আমি এখানে, কোটেশন, ও তার উপরে কোটেশন দিব, তার উপরে কোটেশন আর সি লাইফ হলো। দেখ এবার কি লিখেছি, ইলেকট্রনিক ডিভাইস ইউজ ফর কমিউনিকেশন, তাই তো ডেফিনেশন কি, ইডি ফর কম। তোর নিজের বোঝার জন্য এইভাবে চিহ্ন লিখেছি যে, ফের তোর নিজের বোঝার জন্য, বিটুইন কে বিটুইন, বিডব্লিউ কনস্টিটিউশনাল, সিনাল, অ্যাডভান্স কে ডিভি, এটা তোর নিজের বোঝার জন্য, এটা কেউ দেখতে যাবে না। লোকে এত বড় বড় লিখে, কি দরকার, তুই নিজে বুঝবি, পেন্সিল রাবার দিয়ে মুছে দিবি, আবার লিখবি ওখানে, কি দরকার বড় শব্দ লেখার, there is no need, save time. নাও কি, বডিতে কি লিখবি, বডিতে একটু হিস্ট্রি লিখতে হবে, ঠিক। তারপরে কি, টাইপ লিখতে হবে, মেরিট ডিমেরিট লিখতে হবে, ব্যাস। এবার আসি কি, কোথায় গেল, এবার আসছি বডি, ভাই একটু হিস্ট্রি দে, টাইপ দে, মেরিট আর ডিমেরিট দে। হিস্ট্রি কি, দেখ 1876 আলেকজান্ডার গ্রাহাম বেল, 1992 সাইমন, এই জিনিসটাই লেখ, 1876 গ্রাহাম বেল ল্যান্ডলাইন, 1976 সাইমন আইবিএম তৈরি করে, 1992 প্রথম স্মার্টফোন। and it's an honor to me कि I was part of this company for a pretty long period of time as a senior financial analyst before getting selected as a mentor for IAS in my first phase of my career in IBM. So it's 1976 তৈরি করে। তারপর biggest revolution 2007, ব্ল্যাকবেরিজ, আইফোন, টাচ স্ক্রিন ফোনস হয়ে গেল। তারপরে 4G 5G, দুটো কথা লিখে দে।
গল্প শেষ, হেজানোর কিছু নাই এখানে। হলো? তারপরে মেরিট ডিমেরিট, দেখ এখানে আসি। মেরিট, এই পয়েন্টগুলো 4টে পয়েন্ট ছোট করে এখানে লিখে দে। মেরিটের কি কি জিনিস? গোটা ওয়ার্ল্ডের সাথে কানেকশন করতে পারছিস তুই, ঠিক আছে, গ্লোবাল কানেক্টিভিটি এ দেখ। তারপর কি এডুকেশন, ব্যাংকিং, এ দেখ গ্লোবাল কানেক্টিভিটি, এডু, ব্যাংকিং। ডিমেরিট, ডিমেরিটে কি লিখবি দেখ, দেখিয়ে দিচ্ছি। ফিজিক্যাল স্ট্রেন, সাইকোলজিক্যাল এফেক্ট, সোশ্যাল রিস্ক। কি হয়? সুবিধা তো লোকে স্মার্টফোনের 100টা গুনিয়ে দিবে। নেগেটিভ, দেখ একটা জিনিস বলি, প্রতিদিন রাত্রি 11টা থেকে 1টা আমাদের বডি কিন্তু নিজেকে রিপেয়ার করে। কি বললাম? বডি নিজেকে রিপেয়ার করে, কারণ আমাদের বডিতে হোমিওস্ট্যাসিস হয়। তো শরীরে যে ড্যামেজটা হয় দেখবি নিজে থেকেই ঠিক হয়, ফেভিকুইক লাগাতে হয় না হাত কেটে গেলে, কারণ বডি হিলস ইটসেলফ। প্রত্যেকটা টাইমে আমাদের বডি অ্যাটাক হচ্ছে, আমাদের বডি নিজেকে হিল করে, ঠিক করে। এবং 99% ছেলে মেয়ে ওই টাইমে জেগে মোবাইল ঘাটে। এবার যখন তুই জেগে ফোনটা ঘাটিস তখন তোর সাথে কি হয় তোকে আমি বলে দিই। কেন কেন স্কিন বুড়িয়ে যায়, রিঙ্কেলস হয়, অল্প বয়সে বেশি বয়স্ক লাগে, ঠিক আছে, ঠিকঠাক ঘুম হয় না, পেটের প্রবলেম, ঘুমের প্রবলেম, দেখে সবসময় ফ্রাস্ট্রেশন লাগে, 2 ঘন্টা কাজ করে এমন মনে হয় কি কয়লা তুলে এসছে বাড়ি থেকে। এই জিনিসগুলো কেন আসে? ডিপ্রেশন, স্ট্রেস, অ্যাংজাইটি কেন আসে? শুনে নে কারণ। ওই 11টা থেকে 3টে অবধি ওই টাইমে বডি যখন আমাদেরকে হিল করে, হাইপার পরিমাণ আমাদের বডিতে কিন্তু বিভিন্ন ধরনের ইমিউনিটি রিলেটেড অ্যাক্টিভিটি হয়। তখন শরীর প্রচুর পরিমাণ পাওয়ার কনজিউম করে, পাওয়ার মানে এনার্জি কনজিউম করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেটস। তখন তখন কি বলতো, তখন তোর দরকার ঘুম, কারণ তোর কনসিয়াস মাইন্ড, আমাদের ব্রেন সাবকনসিয়াস কনসিয়াস হয়, তো যেটা চেতনা কনসিয়াস মাইন্ড, এটা কিন্তু এই যে জেগে আছি, দেখছি, কথা বলছি, সবসময় কিন্তু ব্রেন খুঁজছে, এই ফেস রিয়াকশন দেখছে, ও কি বলতে চাইছে, এ কেউ কিছু বললো পিছনে খেয়াল করে খিল্লি করে হেসে দিল, কি বললাম সমস্যা, কান চলে গেল। তো ব্রেন হাইপার অ্যাক্টিভ, প্রচুর এনার্জি কনজিউম করছে কিন্তু কনসিয়াস মাইন্ড আমার। তো এটাকে ঘুম পাড়িয়ে মানে চাই কি তুমি এখন ঘুমাও, আমি এনার্জিটা শরীরটাকে ঠিক করার পিছনে দিই। বুঝতে পারছিস? মানে ব্যাটারির চার্জটা প্রপার ওয়েতে কাজ হচ্ছে আর কি। হলো? কনসিয়াস মাইন্ড মানে কি? ক্যামেরা করা, প্রচন্ড ব্যাটারি খায়, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে এটা, ওই টাইমে যদি তুই জেগে থাকিস, তখন তুই যেহেতু জেগে আছিস, ফোন দেখছিস, তোর শরীর কিন্তু এটাকে অন্যভাবে নেয়। শরীর কিভাবে নেয়? এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন, শোন খুব মন দিয়ে, এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন, ওকে জেগে থাকতেই হবে। তাই ওকে তখন তো শরীর থেকে হিউজ পরিমাণ অ্যাড্রেনালিন বেরোয় আর কর্টিসল বেরোয়, স্ট্রেস হরমোন কর্টিসল, অ্যাড্রেনালিন ইমার্জেন্সি হরমোন। তখন ভয়ঙ্কর পরিমাণ এক্সট্রা এনার্জি, মানে যে সেলগুলো মাইটোকন্ড্রিয়া দিয়ে এনার্জিটা প্রডিউস করছে, মাইটোকন্ড্রিয়া নিশ্চয়ই নাম শুনেছিস, না শুনলেও শুনে নে। আচ্ছা, এনার্জিটা প্রডিউস করছে, ওরা হাইপার মানে এক্সেসিভ রেটে কাজ করা স্টার্ট করে, এবং সেলগুলো শ্রিঙ্ক করা, মানে অত্যাধিক কাজ করলে কি হবে, and that leads to wrinkling। মানে ইমার্জেন্সি হিসাবে তোর বডিকে দেখেও। আই রিকোয়েস্ট ইউ যে খুব প্রয়োজন না থাকলে প্লিজ 11টা থেকে 3টে ঘুমো। ঘুমো, দ্য বেস্ট গিফট অফ গড। ওর থেকে রিল্যাক্স কিচ্ছু নেই। ঘুমো, পাতি ঘুম, নাক ডেকে ঘুম, ঘুমো 11টা থেকে 3টে এভরিডে, অ্যাটলিস্ট এই টাইমটা। এবার এই কথাটা আমি কেন বলছি আজকে, ওয়াই আই এম সেইং দিস, দেখ এই যে শোন, ফিজিক্যাল স্ট্রেন ফোন থেকে আসে, সাইকোলজিক্যাল এফেক্টস, এই যে এইখান থেকে যেটা জন্মায় সেটা দুটো জিনিস, অ্যাংজাইটি অ্যান্ড এডিএইচডি। এডিএইচডি হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। দেখবি কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারবি না, ছটপট ছটপট করবে।
10 মিনিট পর মন ভালো লাগছে না, চাপ বেড়ে গেছে, প্রচুর পড়ে নিয়েছি। আচ্ছা, আর একটা জিনিস কি মোবাইলের সিকিউরিটি রিস্ক, ডেটা প্রাইভেসি, হ্যাকিং, বুলিং। আর সোশ্যাল প্রবলেম কি, সোশ্যাল আইসোলেশন। তুই এত পরিমাণ সোশ্যাল মিডিয়াতে থাকিস, কি সামনে যে লোকটা বসে আছে তার পাশে যে তার সাথে কথাই বলিস না, বাড়িতে বসে পাশে বসে আছে লোকজন, সময় নাই। আচ্ছা, এগুলো হচ্ছে নেগেটিভ, তো এগুলো লিখে নে এখানে সাইডে ছোট করে। ডিমেরিটসে কি হবে তাহলে, সিম্পল, ডিমেরিটসে এখানে লেখ ফিজিক্যাল স্ট্রেন, সাইকোলজিক্যাল এফেক্ট, ঠিক আছে, এগুলো লিখলি। এডিএইচডি, হাবি যাবি এডিএইচডি, সাইবার রিস্ক, ডেটা হ্যাকিং, ব্যাকিং, এসব নেগেটিভ। দিয়ে সুন্দর একটা কনক্লুশন দিয়ে আর নিজের ওপিনিয়ন দে, তাহলে যে কোনো জিনিসেরই দুটো দিকই থাকে, পজিটিভ এবং নেগেটিভ। এইভাবে লিখে একটা ব্যালেন্স করে সুন্দরভাবে এটাকে এন্ড করলি, এই তো হয়ে। এবার কি হলো, এটা আমি কেন লেখালাম বলতো? ঠিক এইরকম হাতের লেখাতেই কোশ্চেন পেপার উপরে লিখে রাখতে হবে। যখন তুই এবার এই খাতাটা খুলে উত্তরটা লেখা শুরু করবি, তখন তোর কাছে তুই এইটা দেখে দেখে লিখবি। তো শুরু কোথায় করবি, শেষ কোথায় করবি, পুরো প্ল্যানটা তোর কাছে আছে। এই জন্যই তুই টাইমে শেষ করতে পারবি, আর অন্য ছেলেরা টাইমে শেষ করতে পারবে না। তো এইটাকে বলে প্ল্যান অফ রাইটিং। যারা যারা এই মেথডটা ফলো করিস না তাদের কোয়ালিফাই করতে শ্বাসকষ্ট হবে। যারা যারা এই মেথডটা ফলো করিস তারা স্মুথলি না ঘেমে কোয়ালিফাই করে যেতে পারে। স্মুথ ওয়েতে, মানে কি, প্রসেসটা স্মুথ হবে। ক্লিয়ার? বলতে পারলাম প্ল্যান কি? এইটাকেই বলে ডায়াগ্রাম মেথড অফ রাইটিং। এইটা না করলে রাইটিং क्लियर হবে না। अब बात समझ में आया? नाउ এইবার বলি ও সরি আমি ভুল প্রেস করছিলাম। I'll show you something। আচ্ছা, এটাকে সেভ করতে হবে, 1 মিনিট, দেখ কিছু জিনিস ডাকতে হবে। এইবার এতক্ষণ যা পড়ালাম, এই ক্লাসটা আমি যেটার উপর নিলাম तार একটা समेटिव इवैल्यूएशन वीडियो, ठीक है? जिनको थोड़ा भी समझ में दिक्कत है उनके लिए ये बनाया गया है, प्लीज वॉच इट। আচ্ছা, লেখা বললে আমাদের মাথায় ঠিক কি আসে? শুধু কি কাগজে কয়েকটা শব্দ সাজিয়ে দেওয়া? আসলে ব্যাপারটা কিন্তু তার চেয়ে অনেক অনেক বড়। লেখা হলো চিন্তা করা আর নিজের ভাবনাকে গুছিয়ে প্রকাশ করার একটা অসাধারণ শক্তিশালী মাধ্যম। একবার ভাবুন তো, যদি এমন কোনো সহজ অভ্যাস থাকতো যা আমাদের স্মৃতি শক্তিকে আরো ধারালো করে তুলতে পারে, সৃজনশীলতাকে একদম নতুন একটা লেভেলে নিয়ে যেতে পারে, আর সেই সাথে মানসিক চাপও কমাতে পারে। শুনতে কেমন অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু এই সব কিছুর সমাধান হতে পারে লেখালেখি। এর এমন কিছু বাস্তব সুবিধা আছে যা জানলে আমরা অবাক হয়ে যেতে পারি। তো চলুন, লেখার এই আসল শক্তিটা কি সেটা একটু কাছ থেকে দেখা যাক। এই অংশে আমরা এমন কিছু বিজ্ঞান ভিত্তিক সুবিধার কথা জানবো যা হয়তো আমাদের ধারণারও বাইরে। ব্যাপারটা কিন্তু দারুণ মজার। আমরা যখন লিখি তখন আমাদের মস্তিষ্ক যেন একটা ফুল অন ওয়ার্কআউটে নেমে পড়ে। এই কাজটা ব্রেনকে শারীরিকভাবে সক্রিয় করে তোলে আর আমাদের জরুরি মানসিক ক্ষমতাগুলোকে আরো শক্তিশালী করে তোলে। আর লেখার সুবিধার তালিকাটা কিন্তু এখানেই শেষ না। এটা আমাদের জ্ঞানীয় ক্ষমতা বাড়ায়, মানে সোচলে সমাজলে কি শক্তি, সৃজনশীলতা আর মনোযোগকে শান্ত করে, স্মৃতিশক্তি আর যে কোনো তথ্য মনে রাখার ক্ষমতা বাড়ায়, এমনকি সমস্যা সমাধানের দক্ষতা থেকে শুরু করে মানসিক চাপ কমানো সবকিছুতেই এর দারুণ ভূমিকা আছে। আর বোনাসে আত্মবিশ্বাস তো বাড়ছেই। কিন্তু কথা হলো, একটা শক্তিশালী লেখা তৈরি করা যায় কিভাবে? চলুন এবার সেই কৌশলটা জেনে নেওয়া যাক।
আমরা দেখবো যে প্রত্যেকটা ভালো লেখার পেছনে টপিক যাই হোক না কেন একটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী কাঠামো কাজ করে। আর এই কাঠামোটা মনে রাখার একটা খুব সহজ আর মজার উপায় আছে। পুরো ব্যাপারটাকে একটা মানুষের শরীরের মতো করে ভাবা যেতে পারে। ঠিক যেমন আমাদের একটা মাথা, একটা শরীর আর পা আছে, একটা ভালো লেখারও ঠিক তেমনই তিনটা প্রধান অংশ থাকে। তো লেখার এই তিনটা স্তম্ভ কি কি? এক নম্বর হলো ভূমিকা বা ইন্ট্রোডাকশন। এটাকে বলা যায় লেখার মুখ, যা পাঠককে প্রথম নজরে আকৃষ্ট করে। এবার আসে মূল অংশ বা বডি। এটা হলো লেখার সবচেয়ে মোটা অংশ, যেখানে মূল বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আর সবশেষে আসে উপসংহার বা কনক্লুশন, যা পুরো লেখাটার একটা সুন্দর সারসংক্ষেপ টেনে দেয় একটা নিরপেক্ষ সমাপ্তির মধ্যে দিয়ে। আচ্ছা, একটা ভালো কাঠামো হলেই কি সব হয়ে গেল? না, আরো একটা জরুরি জিনিস বাকি আছে। যে কোনো লেখার আসল উদ্দেশ্যটা বোঝার জন্য একটা চাবিকাঠি আছে। চলুন এবার সেই চাবিটাই খুঁজে বের করা যাক। ভেবে দেখুন তো, কিছু শব্দ ঠিক যেন একটা ট্রেন ইঞ্জিনের মতো কাজ করে। এই শব্দগুলোই একটা লেখাকে সঠিক রাস্তায় চালিত করে, একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে নিয়ে যায়। এই ধারণাটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের সোর্স ম্যাটেরিয়ালের এর একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, উত্তরের ইঞ্জিন। তাহলে এই ইঞ্জিন শব্দগুলো আসলে কি, আর এগুলো বোঝা কেন এত জরুরি? এই বিভাগটি আমাদের দেখাবে কিভাবে একটা প্রশ্নের নির্দেশ বুঝে একেবারে সঠিক এবং নিখুঁত উত্তর লেখা যায়। এই ইঞ্জিন শব্দগুলোকে বলা হয় ডিরেক্টিভ ওয়ার্ডস, মানে নির্দেশক শব্দ। এগুলোই একটা উত্তরের আসল চালিকা শক্তি। এগুলোই আমাদের পরিষ্কার করে বলে দেয় যে ঠিক কোন অ্যাঙ্গেল থেকে একটা বিষয় নিয়ে লিখতে হবে আর উত্তরটা কিভাবে সাজাতে হবে। যেমন ধরুন, যখন প্রশ্নে কমেন্ট বা মন্তব্য করুন লেখা থাকে, তার মানে হলো বিষয়টা নিয়ে সাধারণভাবে আলোচনা করে নিজের মতামত দিলেই হবে। কিন্তু যদি বলা হয় ক্রিটিক্যালি এক্সামিন বা সমালোচনামূলক ভাবে পরীক্ষা করুন, তখন কিন্তু আরো গভীরে যেতে হবে। এর ভালো মন্দ দুটো দিকই তুলে ধরে একটা ভারসাম্যপূর্ণ উপসংহার টানতে হবে। একইভাবে ইভ্যালুয়েট বা মূল্যায়ন করুন বললে বিষয়টির আসল মূল্য বা গুরুত্ব বিচার করতে হয়। আমরা এতক্ষণ যে দক্ষতাগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো কিন্তু আজকের দিনে কোনো নতুন আবিষ্কার নয়। এর শিকড় লুকিয়ে আছে মানব সভ্যতার অনেক গভীর, প্রায় 12,000 বছরের এক বিশাল ইতিহাসে। এই বিশাল যাত্রা শুরুটা হয়েছিল হাজার হাজার বছর আগে। গুহার দেয়ালে পাথরের উপর ছবি এঁকে আদিম মানুষ প্রথমবার চেষ্টা করেছিল নিজেদের ভাবনা আর গল্পগুলোকে ভবিষ্যতের জন্য ধরে রাখতে। এরপর ছবির জায়গা নিল প্রতীক, যেমন মেসোপটেমিয়ার কিউনিফর্ম। আর এটা ছিল মানব ইতিহাসের একটা বিরাট বড় লাভ, ছবি থেকে একটা সত্যিকারের গোছানো লিখন পদ্ধতিতে রূপান্তর। আর মিশরীয়দের মতো মহান সভ্যতাগুলো এই পদ্ধতিগুলোকে নিয়ে গেল একদম শিল্পের পর্যায়ে। তারা তাদের বিশাল সাম্রাজ্য পরিচালনা করার জন্য তৈরি করেছিল জটিল এবং অবিশ্বাস্য সুন্দর সব লিপি। একবার ভাবুন, 12,000 বছর আগে গুহাচিত্র থেকে যে যাত্রার শুরু, সেটা 5,500 বছর আগে মেসোপটেমিয়ার লিপির মাধ্যমে নতুন রূপ পেল। আর ধীরে ধীরে বিবর্তিত হতে হতে প্রায় 1450 বছর আগে আধুনিক ইংরেজির মতো ভাষা এসে পৌঁছালো। লেখার এই বিবর্তনটা সত্যি অবিশ্বাস্য। এই গল্পটা 12,000 বছরের পুরনো, আর আমরা সবাই এই বিশাল ইতিহাসেরই একটা অংশ। এখন প্রশ্নটা হলো, এই মহান গল্পের পরের অধ্যায়টা কিভাবে লেখা হবে? সেই কলমটা কিন্তু আমাদের সবার হাতে। ठीक है। अरे और दिस ऑल वीडियोस नोट्स एवरीथिंग विल गेट इन योर ऐप। आप घर जाइएगा। एक छोटा सा रिक्वेस्ट है बिफोर वी एंड द क्लास, थैंक यू वेरी मच फॉर योर अप्रिसिएशन एंड आई एम वेरी बैड एट डिजिटल थिंग्स। ओके यस, चलो पहुंच गए। नाउ लास्ट पार्ट হচ্ছে যে इफ यू रियली वांट टू थैंक मी, जो टास्क आपको दिया गया होमवर्क, आप वो करके सबमिट कीजिएगा। হ্যাঁ, না হোমওয়ার্কটা আমি দেখিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা কি আছে? হোমওয়ার্কটা এটা আছে, সেটা হচ্ছে যে তোদের একটা লেখা লিখতে হবে, সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ স্মার্টফোন ইন ডেইলি লাইফ। আমি কোয়েশ্চেনটা লিখে দিচ্ছি। হোমওয়ার্ক,
impact of smartphone in daily life. In daily life সাধারণ এসে ফরম্যাটে লেখ, जिसको जितना है उतना लिखो। আমি শুধু প্রথম ফেজটাতে আমি এটা চেক করব ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশনের যে জিনিসগুলো আমি শিখিয়েছি সেইগুলো ইমপ্লিমেন্টেড হয়েছে কিনা। ওয়ার্ড লিমিট কিচ্ছু নেই, देयर इज नो वर्ड लिमिट, आप जितना लिख सकते हो उतना लिखिएगा। मगर আমি কিন্তু এটা চেক করব যে এটা যে স্ট্রাকচারটা আমি দেখিয়েছি এটা হয়েছে কিনা। এন্ড লিখনে के बाद ইউজ এবিসি ফরম্যাট পেজেস। খাতাতে প্লিজ কেউ লিখিস না, কারণ জমা হয়ে যাবে। খাতার কারেকশন কিভাবে করব, ফরম্যাট পেজে লিখে অফিসে সাবমিট কর। প্রত্যেকের কিটে ফরম্যাট পেজ অলরেডি আসেই, एबीसी किटे থাকবেই বা খাতাতেও আছে, थिंक बुक्स গুলোতেও আছে। आप लिखिएगा नाम एंड लिख के later on submit this task to me, I'll correct it and get this copy back to you in the next session. আমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং সহ্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।